আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই এবং বোনেরা, আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করতেছে। প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই বোনেরা, আমাদের এটা আমরা মনে হয় ইতিমধ্যে জেনেছি যে বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি যুদ্ধ সেটার প্রথমে আমরা যে বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বিইউপি, মানে বিইউপির পরীক্ষাটা দিয়ে। এখানে হয়তোবা যারা এবছর আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব সবাই হয়তো দিব না, কিন্তু আমরা অনেকেই আছি যে বিইউপি দিয়ে শুরু করতে যাচ্ছি। এখন বিইউপি সম্পর্কে আমাদের ধারণা আছে যে এটা একটি সেনাবাহিনী পরিচালিত একটি বিশ্ববিদ্যালয় আর কি। এখানে মানে পাবলিক অ্যাক্সেস করতে পারে আর কি, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে সাধারণ মানুষেরও সেখানে ভর্তি হওয়ার সুযোগ আছে এবং বিশ্ববিদ্যালয়টা খুবই মানসম্মত। এবং যেহেতু এটা শুরুতেই পরীক্ষাটা হয়, এই জন্য সবার একটা কিউরিসিটি থাকে যে অনেকেই এখানে পড়ার স্বপ্ন আছে বা অনেকে চিন্তা করে যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়া আমার স্বপ্ন, সেখানে বিইউপিতে একটা পরীক্ষা দিয়ে আসি আর কি, একটা টেস্ট ম্যাচ বা প্রস্তুতি ম্যাচ আমরা খেলে আসি আর কি, এরকমটা সবাই মনে করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই বোনেরা, প্রত্যেকেরই একটা কিউরিসিটি কাজ করছে যে আসলে এখানকার প্রশ্ন পদ্ধতিটা কেমন বা কেমন প্রশ্ন আসে। এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং বা অন্যান্য যে কোনো কোচিংয়ের আমাদের শিক্ষার্থী ছোট ভাই বোনে যারা আছো, তারা অনেকেই এরকম আছে যে এখনও যেহেতু পরীক্ষার বেশ সামনে বাকি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সেক্ষেত্রে অনেকেরই কোর্স হয়তো বা শেষ হয়নি। এর একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের শর্ট সিলেবাস ছিল ইন্টারমিডিয়েটে, তো সেগুলোর পাশাপাশি আমাদের আবার একটু আরও বেশ কিছু গল্প, কবিতা বা অন্যান্য অনেক কিছু বিষয় পড়তে হচ্ছে। আর এছাড়া সাধারণ জ্ঞানের তো একটা বিশাল দুনিয়া আমাদেরকে শেষ করতে হবে। সেই জন্য অনেকেই আমরা হয়তো বা হিমশিম খাচ্ছি। সেই জন্য আজকে তোমাদের সামনে আসা আর কি, যে এই মুহূর্তে আমরা বাংলার জন্য আর কি বিইউপিতে কেমন প্রশ্ন আসে বা আমরা এতদিন যেগুলো পড়ছি সেগুলোর কোনগুলো কাজে লাগবে, এরকম একটা বিষয় নিয়ে আমরা যদি একটা সাজেশনমূলক ক্লাস আমরা দেখতে পারি তাহলে হয়তো আমাদের একটা টেনশনটা একটু কমতো আর কি। তো প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই বোনেরা, আসো আমরা এবার আলোচনায় চলে যাই যে বিইউপিতে আমাদের হচ্ছে কেমন প্রশ্ন আসে বা কোন টপিক থেকে কেমন এসেছে সেটার একটা পরিসংখ্যান আমরা দেখে তারপরে কোনো বিষয় নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। যেসব বিষয়গুলো নিয়ে আমাদের এখন একটা সন্দিহান অবস্থায় আছি সেগুলো সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আমরা চলে যাচ্ছি শুরুতেই। সরি, আচ্ছা দেখো, আমরা যদি খেয়াল করি যে বিষয়গুলো আমি মোটা দাগে তোমাদের জন্য বাছাই করেছি আর কি, কিছু টপিক ভিত্তিক তোমাদেরকে দেখাবো যে টপিক থেকে প্রশ্নটা আসছে বা কেমন আসছে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। শুরুতে আমরা লক্ষ্য করব আর কি যে এখানে মোট 4টা ইয়ারের প্রশ্ন, 4টা সেশনের প্রশ্ন আমি এখানে মার্ক করেছি। তোমরা জানো যে বিইউপিতে 2 ধরনের পরীক্ষা হয়, FASS এবং হচ্ছে FSSS। তো 2 ধরনের প্রশ্ন আমি একসাথে গড় করে তার একটা পরিসংখ্যান দেখিয়েছি। আর তোমরা এটা জানো যে হচ্ছে আমরা লেটেস্ট যে 3টা ইয়ারের প্রশ্ন, মোট এখানে 4টা ইয়ারের দিয়েছি 4টা সেশন। তো 4টা সেশনের মধ্যে লেটেস্ট 3টা সেশনে আমরা দেখেছি যে বিইউপির প্রশ্নগুলোতে প্রত্যেকটাই 20টা করে প্রশ্ন ছিল আর কি, অর্থাৎ মোট 40টা প্রশ্নের পরিসংখ্যান হচ্ছে এইভাবে গেছে আর কি, আমরা যদি দেখি আর কি। আর মানে প্রত্যেক টপিক থেকে আর কি, এখানে অবশ্য আছে, তোমরা হয়তো বলবা যে এইটাই স্লাইড না, আরও এরকম বেশ অনেকগুলো টপিক আছে। আমি এখানে 20টা টপিক নির্ধারণ করে দেখেছি আর কি, ছোট বড় সব কিছু মিলিয়ে। তো দেখো, আমি একে একে বিশ্লেষণ করব আর কি। আমরা প্রথমে আবারও বলে নিচ্ছি যে প্রশ্ন কতটা করে ছিল। প্রত্যেকটাই হচ্ছে বাংলাতে FASS বা FSSS সবগুলোতেই 20টা করে বাংলা প্রশ্ন দিচ্ছে গত 3 বছর। এবং আমরা যদি দেখি 20-21 সেশনে তখন প্রশ্ন দিত 30টা করে। তাহলে আমরা একটু দেখে নিলাম। এবার আমরা যদি খেয়াল করি যে এই সবগুলো টপিক থেকে তাহলে আমরা 2টো করে প্রত্যেক সেশনে আমরা প্রশ্ন পাই। সেই 2টো প্রশ্নের গড় হচ্ছে, আমরা যদি দেখি ধ্বনি ও বর্ণ থেকে মোট প্রশ্ন আসছে 4টা, 2টা প্রশ্নের সেটে। এরপরে আমরা যদি লক্ষ্য করি যে দেখো, আমরা যদি দেখি ধ্বনি বর্ণ, এটা তো 23-24 সেশনে 4টা প্রশ্ন আসছে, কিন্তু 22-23 সেশনে দেখো 3টা আসছে, এবার 21-22-এ 2টা এবং 20-21-এও 2টা। তার মানে বলা যায় এই জায়গা থেকে প্রশ্ন আসার ধারাবাহিকতাটা একেবারে নিয়মিত। তাই আমরা যেগুলো নিয়মিত প্রশ্ন আসে বা বেশি আসে, 2-এর অধিক প্রশ্ন আসে, তাহলে সেইগুলোকে আমরা নিয়মিত ধরছি এবং সেটা আমাদের স্পেশালি খেয়াল রাখতে হবে আর কি। তাহলে আমরা যদি এখন একটু লক্ষ্য করি আর কি, আমরা হচ্ছে একটু প্লিজ,
কই গেল? হ্যাঁ আসছে। আমরা একটা দেখি আর কি, আমরা অলরেডি স্লাইড চেঞ্জই হয়ে গেছে। দেখো তাহলে ধ্বনি আর বর্ণ আমরা এই জায়গাটা হচ্ছে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি দেখার সুবিধার্থে আর কি। তাহলে এটাকে আমরা 3 স্টার টপিক হিসেবে নিলাম। তারপরে যেগুলো আমরা 3 স্টার টপিক হিসেবে নিব বা 2 স্টার সব বিষয়গুলো নিয়ে আমি শেষে তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের সামারি বা কোন জায়গাগুলো পড়বো সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে দেখব যে হচ্ছে কারা এতদিন পড়ালেখা করেছে এবং কারা দ্রুত উত্তর দিতে পারছে আর কি। তো দেখা যাবে আর কি, তার জন্য তোমরা প্রস্তুত হও। আমরা একটা বিষয় দেখে নিলাম কিন্তু যে অলরেডি ধ্বনি ও বর্ণ থেকে নিয়মিত পরীক্ষায় প্রশ্ন আসে, তার মানে এই টপিকটা আমাদের সবার পড়তে হবে। সেটা দেখো আমি রেশিওটা দেখিয়ে দিয়েছি, একদম 4টা সেশনের দেখিয়ে দিলাম। এবার দেখো বানান, শুদ্ধি বা অশুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ যাই বলি না কেন, তো সেটা থেকেও দেখো প্রশ্ন এসেছে নিয়মিত। আমরা যদি দেখি লেটেস্ট 2 বছর 2টা করে আসছে এবং তার আগে দেখো 3টা করে আসছে। তাহলে আমরা বলতেই পারি যে এইটাও আমাদের থাকবে 2 স্টার। একটু পরে আমি কিছু বানান তোমাদেরকে ধরবো, দেখি কে কে কত দ্রুত আমাদেরকে কমেন্টসে জানাতে পারে। আমি প্রত্যেকটা টপিক নিয়ে আসবো। আমরা আগে এই পরিসংখ্যানটা একটু দেখিয়ে নিই, কারণ অনেকের মনে হচ্ছে কোথা থেকে প্রশ্ন আসে এটা নিয়ে একটা মানে মানে কি বলা যায়, খুবই টেনশনের মধ্যে সময় পার করছে যে আসলে কেমন প্রশ্ন হয় দেখি আর কি। তো দেখো সন্ধি বিচ্ছেদ থেকেও যদি দেখো প্রত্যেক বছর আমরা যদি দেখি প্রত্যেক সেটে দেখো গড়ে একটা করে প্রশ্ন তারা রাখে আর কি। এখানে 2টা করে আছে কারণ আমরা 2টো সেট করে আছে প্রত্যেক সেশনে, আমি বলে নিয়েছি তোমাদেরকে। তাহলে এইটাও আমরা কিন্তু 3 স্টারের মধ্যে রাখলাম। অপরপক্ষে সমাস দেখো একদম নিয়মিত, তাই সমাসটাও আমাদের এখানে একটু 3 স্টারের মধ্যে আছে। আমি সবগুলো যেগুলো বেশি আসে সেগুলো আগে আলোচনা মানে করে নিয়েছি আর কি। তো লক্ষ্য করো আর কি যে আমরা যদি খেয়াল করি আর কি যে উপসর্গ, এখন উপসর্গটা দেখো নিয়মিত কিন্তু এটা আসে নাই, 20-21 সেশনে আসেই নেই। তারপর দেখো একটা কিন্তু সর্বশেষ ইয়ারে 4টা প্রশ্ন এসে গেছে আর কি। যেহেতু এই লেটেস্ট ইয়ারে 4টা প্রশ্ন আমরা দেখেছি 2টা প্রশ্নে মিলে আর কি, সেই জন্য উপসর্গকে আমরা তারপর আমরা 2 স্টারে রাখতেছি, আসবেই ধরে নিচ্ছি। তো এটা আমরা খেয়াল রাখবো। প্রকৃতি প্রত্যয়টাও 2 স্টার আমরা ধরছি, এর কারণ হচ্ছে একটা প্রশ্ন আসে, অর্থাৎ 2টো সেটে একটা আসার সম্ভাবনা, সেই জন্য আমরা এটাকেও 2 স্টারে নিচ্ছি। আচ্ছা, তারপর দেখো কারক বিভক্তি, সেটাও আমরা মানে বলা যায় যে কারক বিভক্তিটা আমরা 3 স্টারে আনি। যদিও দেখো অন্য বিশ্ববিদ্যালয় কারক থেকে এখন প্রশ্ন কম দিচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখান থেকে প্রশ্ন দিচ্ছে আর কি। এখন আমরা যদি খেয়াল করি এর পরের ইয়েতে আমাদের কি আছে দেখি। দেখো বাক্য, দেখো বাক্য অনিয়মিত পরীক্ষায় প্রশ্ন আসে। বাক্যটা খুব সিম্পল বিষয়, আমরা আলোচনা করব না তা না, বাক্য নিয়ে একটু আলোচনা করবো। বাক্য ওই যে তোমরা জানো সরল, মিশ্র বা জটিল বা যৌগিক, যেটা তোমরা ইংরেজিতে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স হিসাবে জানো। বাংলাতে এটা খুবই অল্প কথার একটা পড়া। তো এইটা আমরা 1 স্টারে রাখছি কারণ নিয়মিত না এটা। বাংলা সাহিত্যের ইতিহাসও যদি বলো তাহলে দেখো এবছর আসেই নাই, তার আগের বছরগুলোতে একটা বা এভাবে আসছে, সেই হিসেবে এটাও আমরা যদি দেখি এটা 1 স্টার। কিন্তু লেখক, ছদ্মনাম, এই লেখক বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে আমরা যে সিলেবাসের কবি সাহিত্যিক দিন নিয়ে পড়ালেখা করছি আর কি, অর্থাৎ 12টা গল্প, 12টা কবিতা, নাটক, উপন্যাস, এর বাইরেরও কবি সাহিত্যিক যারা আছে তাদের থেকেও কিন্তু বিউপি প্রশ্ন করে, তাদের জন্য এই খাতটা। তাহলে এটা কিন্তু আমাদের প্রস্তুতির বাইরের অংশ। এই যে গড়ে দেখো 2টো পরীক্ষা মিলে এই বছর আসছে 5টা, তার আগে 3টা, 4টা মানে 2-1টা এই প্রশ্ন ফেস করতে হবে আমাদেরকে। কিন্তু এইটা আসলে মানে কমন ফেলানোটা সো টাফ, আমরা দেখাবো একটু পরে। আমরা লেটেস্ট 2টা ইয়ারের প্রশ্ন সলভ করে দেখাবো, যাতে করে তোমরা বিষয়টা দেখে বুঝতে পারো যে প্রশ্নগুলো আসলে কেমন ছিল আর কি। তো সেটা দেখো আমরা এখান থেকে প্রশ্ন নিয়মিত আসছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এটা রাডারে ধরা খুব কঠিন, কারণ কোন লেখককে নিয়ে দিবে। বাট ছদ্মনামটা অবশ্য আমরা তোমাদেরকে পড়িয়েছি। তাছাড়া হচ্ছে দেখো গ্রন্থ, লাইন, উক্তি, যে কোনো কবি সাহিত্যিকের কোনো লাইন বা হচ্ছে লেখা বা উদ্ধৃতি এরকম কিছু দিতে পারে আর কি। তো সেটার জন্য কি করা যায় সেটা আমরা একটু শেষে আলোচনা করব। এবার যদি খেয়াল করো গল্প থেকে প্রশ্ন আসার ইয়েটা দেখো, বিউপিতে দেখো এতগুলো গল্প পড়ি, সেই গল্প থেকে প্রশ্ন আসার রেশিও হচ্ছে এইটা। তাহলে এখানেও আমাদের একটু আমরা মিস দেখতে পাই আর কি। তারপর এটা আমরা 2 স্টারে রাখলাম। কিন্তু যদি আমরা লক্ষ্য করি
কবিতা থেকে কিন্তু গড়ে অনেক বেশি প্রশ্ন আসছে তুলনামূলক, তাই কবিতা থেকে বিউপিতে প্রশ্ন আসার রেশিওটা গড় অনেক বেশি। আচ্ছা, যদি দেখা হয় পদ পরিবর্তন, অর্থাৎ ইংরেজিতে যেটা তোমরা পার্ট অফ স্পিচ বলো, সেটা বাংলায় বিশেষ্য, বিশেষণ, অব্যয় বা ক্রিয়াপদ, এগুলো থেকে বিউপিতে একটা নিয়মিত প্রশ্ন আসে। এটা আমরা 3 স্টারের ঊর্ধ্বে কোনো কিছু থাকলে করা দরকার, তো এইটা নিয়ে আমাদের আলোচনা থাকা দরকার। এরপর আমরা যদি দেখি যে সর্বশেষ আর কিছু টপিক আমরা একটু দেখি। দেখো, শব্দের উৎস। শব্দের উৎস বলতে তোমরা বুঝতে পেরেছো যে যেটা ওই যে বিভিন্ন ভাষার শব্দ আসে আর কি। অলরেডি এই বছর গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, বা গত সেশনে আর কি, গ্যারেজ কোন ভাষার শব্দ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা ফরাসি ভাষার শব্দ, এরকমই একটা প্রশ্ন অলরেডি বিউপিতে এরকম দেখেছি বেশ। এটাও দেখো আসছে 20 সালে এটা অনেক প্রশ্ন আসছিল, বিভিন্ন রকমের প্রশ্ন আসছিল। 20 সালে 2টা সেটে মোট 6টা প্রশ্ন আসছিল। এছাড়া আমরা যদি খেয়াল করি তাহলে অন্যান্য বছর প্রশ্ন তুলনামূলক কম আছে, রানিংয়ে এখন কম আছে, এই জন্য আমরা এটা 2 স্টার নিলাম। শব্দার্থ, এটা আমাদের একদম গল্প কবিতার যে শব্দার্থগুলো আমরা পড়ছি সেখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন নেই, আমরা এটা 1 স্টার নিচ্ছি। ধ্বনি পরিবর্তন, দেখো জাস্ট এই বছর একটা এসেছে আর অনেক আগে একটা আসছে, তো সেটা আমরা 1 স্টার রাখলাম। আর মুখস্থ বিষয়টা আমাদের কিন্তু 3 স্টার রাখতে হচ্ছে, অর্থাৎ বাগধারাটা ওখানে আসে, সমার্থক শব্দ আসে এবং 2-1বার ইংরেজি পারিভাষিক শব্দও এসেছে এখানে। এক কথায় প্রকাশ, অর্থাৎ সবগুলো মুখস্থ বিষয় মিলে এই হচ্ছে তার রেশিও। নাটক উপন্যাস থেকে দেখো এই বছর না আসলেও তার আগের বছর বা তার আগে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রশ্ন এসেছে। সেই জন্য আমাদেরকে নাটক উপন্যাসটার ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা এখানে 2 স্টার রাখছি, কারণ যখন দিচ্ছে বেশ দেওয়ার সম্ভাবনাও আছে। উচ্চারণ এবং বিরাম চিহ্ন যদি দেখি তাহলে সেখানে খুবই কম প্রশ্ন আসছে। আমরা নামমাত্র উচ্চারণটা অলরেডি আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, সেই জন্য এটা নিয়ে আমরা টেনশন করছি না, এবং প্রশ্ন আসার রেশিওটা এইবারই একটাই আসছে, এর আগে কোনো খবর ছিল না। বিরাম চিহ্ন যেটা আসছে সেটাও বলা যায় যে নামমাত্র আসছে আর কি, একবারই আসছে, এর আগে আসে নাই। তাই এগুলো আমরা হালকা করে একটু দেখে যাব আর কি। আচ্ছা, আমি খুব অল্প পরিসরে তোমাদেরকে হচ্ছে কোন জায়গা থেকে কেমন আসছে সেটা দেখালাম। তোমরা হয়তো এমনিতে পড়ে যাও বিভিন্ন প্রশ্ন ব্যাংক, কিন্তু এভাবে তোমাদের জন্য আমি পরিসংখ্যান আকারে দেখালাম যাতে বোঝা যায় যে কোন প্রশ্নে এতদিন এসেছে বা রেশিওটা কেমন ছিল আর কি। তো আমরা সেটা লক্ষ্য করলাম। এবার যদি আমরা খেয়াল করি যে তাহলে এইটা তোমরা নজরে রেখে এই অনুপাতে তোমরা যদি একটু পড়ালেখা করো, আমি মনে হয় বেশ ভালো একটা ফলাফল করা সম্ভব আর কি। আমরা এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব এখন। যদি আমরা একটু চিন্তা ভাবনা করি আর কি, যে এখন আসলে কি বিষয় নিয়ে একটা, মানে এটা তো আমরা দেখালাম আর কি কেমন প্রশ্ন হয়। যদি আমরা লক্ষ্য করি আর কি, যদি আমরা লক্ষ্য করি যে কেমন প্রশ্ন এখান থেকে হয়, তাহলে এই যে মূল প্রথম স্লাইডের যে টপিকটা আর কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক এইগুলা। আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি, দেখো তোমরা ফোকাস সহ অন্যান্য যে প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা আজকে আমাদের এখানে যুক্ত হয়েছে, সকলকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। আমার মনে হয় প্রত্যেকে ধ্বনি ও বর্ণ জায়গাটা তোমরা খুব ভালো মতো পড়েছো, কারণ ইউনিভার্সিটি যে কোনো বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন কিন্তু বেশ করে থাকে আর কি। তাহলে আমি তোমরা কেমন পড়েছো আমি একটু হাড়ির ভাত একটু একটু করে টিপে দেখবো আর কি, যে তোমাদের পড়ালেখার অবস্থানটা কেমন আছে আর কি। যদি পারো তাহলে বুঝবো ঠিক আছে, ইটস ওকে। আমি কিন্তু একটু সহজ কঠিন মিলিয়েই প্রশ্ন করতে চাচ্ছি আর কি। দেখি তোমরা এবার কমেন্টসে উত্তর জানাবে, ঠিক আছে? সবাই কি মানে প্রস্তুত? তো আমি দেখবো যে আসলে সব জায়গার পড়ালেখার অবস্থানটা কেমন আছে আর কি। আর তারপরে হচ্ছে এখানে তো সবগুলো বিষয়ের মধ্যে আমি আরেকটু বলে নিই যে ধ্বনি বর্ণ বানান সন্ধি বিচ্ছেদ এইগুলো আমাদের পড়ানো শেষ। উপসর্গ, এখানে সমাস আর প্রকৃতি প্রত্যয় কারক, এই 3টা জিনিস আমাদের এখনো আমরা সামনে হয়তো তোমাদের বিউপি আসার আগেই শেষ করানোর চেষ্টা করা হবে আর কি ক্লাসে। তো এই 3টা টপিক আমাদের আছে, আর এর বাইরে আমরা যদি দেখি এখানে বাক্যটা বাদ আছে, এইগুলো আমাদের আবার পড়ানো শেষ। পদ পরিবর্তন শেষ, অপরপক্ষে শব্দের উৎস, শব্দার্থ, ধ্বনি পরিবর্তন, এইদিকে সব মোটামুটি শেষ। এখানে বিরাম চিহ্নটা বাদ আছে। তাছাড়া আমরা মোটামুটি তোমাদের এগিয়ে নিয়েছি আর কি। তো এখন যদি আমরা লক্ষ্য করি আর কি, এখান থেকে আমরা প্রশ্ন দেখব আর কি। সবাই প্রস্তুতি জানিয়ে ফেলেছে অলরেডি, দেখি আর কি তোমরা কেমন ঠিক করতে পারো আর কি। দেখি তোমরা আমাকে বলো যে বাংলা বর্ণমালায় মৌলিক
স্বরধ্বনি কতটি? অলরেডি ব্যাপক হারে উত্তর আসছে। সবাইকে লেটার্স মার্ক নিয়ে ফেল করার জন্য অভিনন্দন না জানিয়ে পারাই যাচ্ছে না। খুব ভালো করে শোনো, আমি যদি বলি শুধু বাংলায় মৌলিক স্বরধ্বনি কতটি, তাহলে 7টি, শুধু বাংলায়। কিন্তু যখনই বলেছি বাংলা বর্ণমালায়, দেখো 7টি মৌলিক স্বরধ্বনি, কিন্তু বর্ণমালায় কিন্তু 7টি না, 6টা। এ একটা মৌলিক স্বরধ্বনি, বাট সেটা বর্ণমালায় কিন্তু জায়গা করে নিতে পারে নাই। দেখো তো বিষয়টা ধরতে পারছো কিনা? এত কঠিন প্রশ্ন বিউপি করবে না ইনশাল্লাহ। আমি শুধু তোমরা প্রশ্ন পড়তে ভুল করো বা খেয়াল করো না, সেই জন্য এটা আমি প্রশ্নটা করেছি আর কি। সবাইকে বুঝতে পেরেছ? আমরা জানি, দেখি এইবার সবাই পারো কিনা আর কি, যে যৌগিক স্বরধ্বনি কতটি। আমি শুধু বলেছি যৌগিক স্বরধ্বনি কতটি। এখন অনেকে ভয়ে কমেন্টস করে না, কমেন্টস করো, এটা কিন্তু সহজ প্রশ্ন, আশা করি পারবো ইনশাল্লাহ। যৌগিক স্বরধ্বনি কতটি? যৌগিক স্বরধ্বনি, দেখো অনেকে 2টি লিখছে, আমি কিন্তু বর্ণ বলিনি, আমি বলেছি যৌগিক স্বরধ্বনি। যদি বলি যৌগিক স্বরবর্ণ, তাহলে 2টি তোমরা জানো, ওই এবং ঔ। সেক্ষেত্রে এবার প্রশ্নটা যদি করা হয়, দেখো তো তোমরা ধরতে পারো কিনা। আমি কিন্তু বলেই দিলাম উত্তর আর কি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কতটি? দেখি, বাংলা বর্ণমালায় বলেছি, কিন্তু দেখো যৌগিক স্বরধ্বনি 25টি, কিন্তু আমাদের বর্ণমালায় কিন্তু মাত্র জায়গা করতে পারছে 2টা, সেটা হচ্ছে ওই এবং ও। আর এমনিতে যৌগিক স্বরধ্বনি বা তার আরেকটি নাম দ্বি স্বরধ্বনি, এগুলো সব কিন্তু 25টি, তোমরা জানো আর কি। দেখো জাস্ট শব্দের হিসাব একটু ভালো মতো বুঝিও আর কি। আমি শুরুতেই সবার জন্য একটু কষ্টদায়ক করে ফেললাম ক্লাসটা আর কি, আন্তরিকভাবে দুঃখিত। আমি অনুরোধ করছি ক্লাসের বাকি সময়টুকু মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য, কারণ প্রশ্নকর্তারা চাইলে ঘুরিয়ে প্রশ্ন করলে কিন্তু আমাদের জানা জিনিসটা এলোমেলো হয়ে যায়। এরকম ধ্বনিবর্ণ থেকে আরও অনেকই বলা যাবে আর কি। যদি বলা হয় যে, যাক আমি এই প্রসঙ্গে আর না বলে এবার একটু কমন প্রশ্ন করি আর কি, যে নাসিক্য ধ্বনি কয়টি? দেখো অলরেডি নাসিক্য ধ্বনি কেউ বলছে 7টি, কেউ বলছে 3টি। দেখো আমি কথাটা বলেছি ধ্বনি, নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি, আর নাসিক্য বর্ণ যদি বলতাম তাহলে সেটা 7টি। কথা বুঝছো? সেটা কি কি? উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তনা, মো, অনুস্বার এবং চন্দ্রবিন্দু, এই 7টা হচ্ছে বর্ণ। আর মৌলিক ধ্বনি হচ্ছে 3টা, উঙ, দন্তনা আর মো। আচ্ছা, তোমরা এটা খুব ভালো করে পড়েছো, আমি আশাবাদী আর কি। তো আমি জাস্ট একটু কয়েকটা প্রশ্ন করে দেখতেছিলাম তোমাদের পড়ালেখার, এটা কি, আমি জটিল প্রশ্নে আর যাচ্ছি না। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে বলেছি, যদি কারোর মধ্যে অস্পষ্টতা থাকে আমার কথার মধ্যে ক্লিয়ার, ভিডিওটা পরেও দেখতে পারবো, সেটা দেখে ঠিক করা যাবে আর কি। এরপরে দেখো, বানানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোন বানানগুলো বেশি এসে থাকে। তোমরা বানানের সূত্র যখন পড়েছো তখন তোমরা দেখেছো যে কোনো শব্দের শেষে দীর্ঘইকার থাকলে তারপরে যদি কিছু যুক্ত হয় তাহলে দীর্ঘইটা রস্বই হয়। যেমন উপকারী, উপকারিতা, তোমাদের মনে আছে সবার। মন্ত্রী বানানে দীর্ঘইকার, বাট মন্ত্রিত্ব, তাহলে দীর্ঘইকার কি হয়ে যাবে? রস্বইকার। এটা তোমরা অলরেডি এই নিয়মগুলো পড়েছো আর কি। এছাড়া স্পেশালি যেটা বানানের প্রশ্নগুলো করে এবং যেটা সব থেকে ডিফিকাল্ট জায়গা হিসেবে চিহ্নিত করে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সেটা হচ্ছে কিছু জায়গায় রস্যু না দীর্ঘ, রস্বইকার নাকি দীর্ঘইকার, এই ব্যাপারগুলো নিয়ে একটু সবার মধ্যে কনফিউশন দেখা দেয়।
তোমরা জানো ওই যে হরিতকী, ভাগীরথী, মহীয়সী, গরীয়সী, প্রতীকী, মনীষী, এই সকল শব্দে দেখো সব দুইটাই দীর্ঘইকার, আবার কিছুতে আছে আগে দীর্ঘই পরে রস্বইকার। এই ধাঁচের কিছু বিষয় আছে। আবার দেখো মুমূর্ষু বানানে রস্যু, রস্যু, দীর্ঘ রস্যু, পিপিলিকা, বিভীষিকা, তোমাদের মনে হয় সবার স্মরণ আছে। এই জায়গাটাও কিন্তু বানানের একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বিবেচিত হয় আর কি। এই জায়গাটা আমরা খেয়াল রাখবো। তাছাড়া অন্যান্য বিষয়গুলো আমি বেশ কিছু বিষয় বলতেছিলাম আর কি। তো আমরা এইভাবে মুখে বললে তোমাদের অনেক কিছু বুঝতে হয়তো কষ্ট হবে। এখন আমরা যেটা করব, যে আমরা জানি সবাই আমাদের ছোট ভাই বোন, বিশেষভাবে যারা ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের শিক্ষার্থী, তারা ইতোমধ্যে আমরা জানি এখানে কয়েকটা টপিক আমরা এখনো পড়তে পারিনি। এর মধ্যে আমাদের সর্বশেষ লেকচারে আছে কারক বিভক্তি, যেটা তোমাদের বিউপির আগে আমাদের হয়তোবা পড়ানোটা সম্ভব হবে না। সেজন্য আজকে আমরা যেটা করতে চাই, যে আমরা একটা পরিসংখ্যান বলেছি এবং লেটেস্ট ইয়ারের প্রশ্ন আমরা সলভ করব। তো তার আগে আমরা একটু সময়টা ইফেক্টিভ কাজে ব্যয় করি আর কি। যেহেতু কারক বিভক্তিটা আমাদের বিউপির পরীক্ষার আগে কোনোভাবে আমাদের ক্লাসে সম্ভব হবে না, মূল ক্লাসে বা সরাসরি যে ক্লাসগুলো হচ্ছে সশরীরে সেখানে, এই জন্য আমরা এইটা নিয়ে একটু কাজ করব আর কি। তো আমরা যদি দেখি যে এগুলো আমরা তোমাদের টপিক দেখিয়েছিলাম, পরবর্তীতে দেখে তোমরা স্ক্রিনশটও নিতে পারবা, আমি সেভাবে সব কিছু একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আচ্ছা, এখন আমরা কারক আর বিভক্তি নিয়ে আলোচনাটা করতে চাই, কারণ এখান থেকে কিন্তু তারা প্রশ্ন দেয়, কিন্তু আমরা এটা আমাদের সরাসরি পড়ানোটা কঠিন আর কি। প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনেরা, তোমরা কি প্রস্তুত? আমি একটা টপিকের যে কারকের প্রশ্নগুলো খুবই সিম্পল হয়, তো আমরা কিছুক্ষণ আলোচনা করলে এই টপিকটা আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তোমরা যদি প্রস্তুত থাকো, এবং মানে তোমাদের প্রস্তুতি না নিয়ে, তোমাদের মতামত না নিয়ে আমি সামনে যাচ্ছি না আর কি। আচ্ছা, সবাই প্রস্তুত? দেখো, কারক বলতে আমরা বুঝি কি? ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকলে সেটা হচ্ছে কারক। একটা বাক্যে একটা ক্রিয়াপদ থাকে, আমরা জানি আর কি, সমাপিকা ক্রিয়া একটা থাকে আর কি। সেই বাক্যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, সেটা হচ্ছে কারক। মানে ব্যাপারটা এভাবে যদি সহজ করে বলা হয়, যে ধরো আমি তোমাদের আলামিন ভাইয়া, তো আমি আলামিন, দেখো আমি কারো ভাই, আবার হচ্ছে কারো সন্তান, কারো বন্ধু, বা কারো হচ্ছে বাবা, তো কারো চাচা, এরকম কারো মামা। ব্যক্তি কিন্তু আমি আলামিন, কিন্তু দেখো এক একটা ব্যক্তির সাথে আমার এক এক রকমের সম্পর্ক। ঠিক অনুরূপভাবে একটা বাক্যে একটা ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে আলাদা আলাদা সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোর নামই হচ্ছে কারক। আর এই কারক হচ্ছে আমরা জানি হচ্ছে 6 প্রকার। তাহলে সেই 6 প্রকারটা আমরা এখানে দেখতে পারবো। এই যে লেখা আছে তোমাদের জানা, কর্তৃকারক, আর দেখো কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। এই হচ্ছে 6 প্রকার। আমরা যদি দেখি আর কি, 1 2 3 6, এটা আমরা একটু দেখলাম আর কি। এবার যদি একটু খেয়াল করি আর কি, যে ক্রিয়াপদের সাথে কিভাবে সম্পর্ক, আমরা একটু গোড়া থেকে আসি। দেখো, আবরার সকালে বাসায় এসেছে, এই বাক্যে আমরা সবাই জানি যে এসেছেটা হচ্ছে ক্রিয়া। এখন যদি প্রশ্ন করি এসেছে, কে এসেছে, তাহলে আশা কাজটা কার দ্বারা পারফর্ম হয়েছে, আমরা জানি আবরারের দিয়ে। কখন যদি প্রশ্ন করি তাহলে কি হবে, সকালে। কোথায় এসেছে, বাসায় এসেছে। তাহলে ক্রিয়াপদের সাথে দেখো, ক্রিয়াপদ সংগঠিত হওয়ার এটা জায়গা, এটা সময়, এটা হচ্ছে যে পারফর্ম করেছে সে। তাহলে প্রত্যেকেরই কিন্তু ক্রিয়াপদের সাথে এক এক অ্যাঙ্গেলে সম্পর্ক আছে। কারোর সাথে জায়গার সম্পর্ক, কারোর সাথে সময়ের সম্পর্ক, কারোর সাথে যে কর্তার সম্পর্ক, যে এই কাজটা সে পারফর্ম করেছে। যদি আমরা এখানে দেখি যে আব্দুল্লাহ হাত দিয়ে ভাত খায়, তাহলে খায়, কি খায়, দেখো ভাত খায়, কি দিয়ে খায়, হাত দিয়ে খায়, কে খায়, আব্দুল্লাহ খায়। তাহলে সব কিছুর সাথে দেখো কি খায়, কি দিয়ে খায়, কে খায়, তাহলে দেখো খায় ক্রিয়ার সাথে সবারই একটা সম্পর্ক আছে। যেহেতু এই সম্পর্কগুলো বের হচ্ছে, তার মানে এরা হচ্ছে কারক। এখন প্রশ্ন হচ্ছে, এই কারক আমরা এখন কিভাবে নির্ণয় করব? যে তোমরা জানো কোনটা কর্তৃকারক হয়, কর্মকারক, করণকারক, এটা কেমনে হয় আসলে?
বিষয়টা খুবই সহজ। আমি বলে থাকি যে কারক নির্ণয় করা আর পুলিশের চাকরি করা এটা হচ্ছে একই রকমের কাজ। সবাই একটু কল্পনায় প্রত্যেকে নিজেকে একটা পুলিশ অফিসার হিসাবে কল্পনা করলে আমরা বিষয়টা বুঝতে পারবো। ধরো আমরা প্রত্যেকে এখন এক একটা পুলিশ অফিসার। একটা জায়গায় একটা খুন হয়েছে। আমি একথা বলছি না যে আজকে চট্টগ্রাম এলাকায় যে হচ্ছে এই আইআইইউসির একজন কি বলা যায় ল ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী সাবেক তাকে কোনো একটা মহল খুন করেছে। যাই হোক, ধরুন আমরা যদি এই অন্যায্য মব জাস্টিস যেটা করেছে তার উপরে আর কি, তো এই খুনের এখানে যদি আমাদেরকে এখন ইনভেস্টিগেশনে পাঠানো হয় তাহলে আমরা যে প্রথম কি প্রশ্ন করব যে হচ্ছে এই খুনটা কে করেছে বা কারা করেছে, এবং সেটা আমি ইনভেস্টিগেশনে এগুলো জানতে চাইবো এবং এগুলো লিপিবদ্ধ করব। তারপরে প্রশ্ন হবে এই খুনটা কিসের দ্বারা করেছে, কখন করেছে, কোথায় করেছে, এই খুনের পরিকল্পনা কোথা থেকে আসছে, কখন থেকে হচ্ছে। এই সার্বিক বিষয় নিয়ে আমি যে ইনভেস্টিগেশন করব পুলিশ অফিসার যেরকম করে ঠিক অনুরূপভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে, এবার একটু আমরা যদি খেয়াল করি, আমরা সবসময় ক্রিয়ার কাছে দেখো কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কি কাকে, কি দ্বারা, কিসের দ্বারা, তারপর দেখো কাকে, জন্য, নিমিত্ত, কোথা হতে, কখন হতে, কোথায়, কখন, এভাবে প্রশ্ন করে এক একটা কারক খুঁজে পাবো। কোনটা দিয়ে প্রশ্ন করলে কোন কারক খুঁজে পাওয়া যায় এখানে লেখা আছে, এটা আমরা একটু পরে দেখছি। তাহলে আমরা যদি এখন খেয়াল করি ঠিক এই জিনিসটা এখানে লেখা আছে, দেখো যে আমরা কর্তৃকারক কিভাবে খুঁজে পাবো। কর্তৃকারক খুঁজে পেতে হলে আমাদের বাক্যে ক্রিয়া খুঁজে বের করতে হবে যে ক্রিয়াটা কি আছে। যদি আমরা এই বাক্যটা খেয়াল করি, হাজী মোহাম্মদ মহসিন হুগলিতে প্রতিদিন নিজ হাতে নিজ তহবিল থেকে গরিবকে অর্থ দিতেন, তাহলে এটা হলো আমাদের একটা বাক্য। এই বাক্যে দিতেন হচ্ছে ক্রিয়া, তাহলে আমরা মিস্টার ক্রিয়ার কাছে প্রশ্ন করব যে দেখো কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি, কে দিতেন, হাজী মোহাম্মদ মহসিন, তাহলে আমরা এখানে একটা অলরেডি উত্তর পেয়ে গেছি। এখন এখানে লেখা আছে যে যদি আমরা কে দিয়ে প্রশ্নের উত্তর পাই তাহলে সেটা হয় কর্তৃকারক, তাই হাজী মোহাম্মদ মহসিন হয়ে গেল কর্তৃকারক। দেখো খুব সহজে কিন্তু কারক নির্ণয় করা যায়, তবে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, কারক খুব সহজে নির্ণয় করা যায় এটা সত্য, কিন্তু কারকের কিছু কনফিউশন আছে। আমার দৃষ্টিতে 4টা জায়গায় কারকের কনফিউশন তৈরি করে বা সবাই এই জায়গায় এসে ভুল উত্তর করে। আমি আগে সহজভাবে বুঝিয়ে নিচ্ছি, তারপরে ওই 4টা জায়গা তোমাদের কিছুক্ষণের মধ্যে আমি এই ডাবটা একটু যদি আমরা সলিউশন করে দিই তাহলে দেখবা কিছুক্ষণের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা দিতেন ক্রিয়ার কাছে প্রশ্ন করলাম কে দিতেন, উত্তর আসলে হাজী মোহাম্মদ মহসিন, তাহলে দেওয়া কাজটা হাজী মোহাম্মদ মহসিন করতেন, সে হলো কর্তৃকারক। এবার আমরা দেখো কর্মকারক, আমরা প্রশ্ন করব কি দিতেন, তাহলে এখন অর্থ এসেছে যে কি দিতেন, এই প্রশ্নের উত্তরে কে আসলো, অর্থ দিতেন। কাকে দিতেন, কি বা কাকে, দেখো গরিবকে দিতেন, এখানে আমরা পেয়ে গেলাম। মনে রাখবা এখানে যাকে দেওয়া হয়, যাকে দেওয়া হবে সে হবে হচ্ছে, এখানে একটু ব্যাপার আছে আর কি, কর্মকারক এবং সম্প্রদান কারকটা যদি আমরা একটু খেয়াল করি এই দুইটা নিয়ে একটু ভেজাল আছে আর কি। সম্প্রদান কারকে আমাদের একটু স্মরণ রাখতে হবে, দেখো সম্প্রদান কারক কিন্তু কাকে কথা আছে, আবার কর্মকারকেও কাকে কথা আছে, কিন্তু এই দুইটার আবার একটু পার্থক্য আছে আর কি। মনে রাখবা যে সম্প্রদান কারকে এক প্রকারের কর্মকারক, কিন্তু একটু এক্সেপশনাল। সেটা কি, যদি কাউকে নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় সম্প্রদান কারক। আপাতত আমরা এটা মনে রাখলাম। এখন হাজী মোহাম্মদ মহসিন গরিবকে যে অর্থ দিতেন তিনি কি কখনো ফিরিয়ে নিতেন তাদের কাছ থেকে? না। আমরা ভিক্ষুককে যদি ভিক্ষা দেই তাহলে এটা কি কখনো আমরা ফিরিয়ে নিই? না, নেই না। এই জন্য এটা নিঃস্বার্থভাবে দেওয়া হয়, তাই গরিবকে হবে হচ্ছে এখানে সম্প্রদান কারক। কিন্তু আমরা যদি বলতাম ধোপাকে কাপড় দাও, কাকে কাপড় দাও? ধোপাকে, তাহলে কি ধোপাকে যে আমরা কাপড় দেই এটা কি একেবারে দিয়ে দিই? না, বরং ধোপাকে কাপড় দিয়ে কাপড় ধুয়ে পরিষ্কার করে আবার আমাদেরকে ফেরত দেয়, তাইলে এইটা কিন্তু সম্প্রদান কারক হবে না, তখন কিন্তু এই কাকে অর্থাৎ কর্মকারক। কিন্তু আমি যদি বলি যে হচ্ছে বস্ত্রহীনকে বস্ত্র দাও, বন্যার্তদেরকে ত্রাণ দাও, এগুলো আমরা একেবারে দিয়ে দিই, তাহলে সেটা হবে হচ্ছে সম্প্রদান কারক। আচ্ছা,
অনেকে প্রশ্ন করতে পারো যে নতুন ব্যাকরণ যেটা হয়েছে সেখানে তো সম্প্রদান কারক নেই, তাহলে আমরা কেন এটা পড়ছি? তাদের প্রতি আমার পরামর্শ, বিউপিতে এরকম একটা প্রশ্ন দিয়েছে যেখানে হচ্ছে অলরেডি সম্প্রদান কারক থেকে প্রশ্ন আসছিল। সেই জন্য আমরা এখন এই ব্যাকরণটা ধরে আমরা প্রশ্নটা মানে প্রথমটা আগে আমরা মাথায় সেভ করে নিই, কারণ নতুন ব্যাকরণে যেটা করছে সম্প্রদান কারকটা কর্মকারকের মধ্যে নিয়ে চলে আসছে, কথা শেষ। তাইলে আমরা নতুন ব্যাকরণে কোনো জটিল কিছু তো করে নাই, আগে যেটা সম্প্রদান বলতাম ওটা এখন কর্মকারক বলতে হবে। কিন্তু কেন আগে সম্প্রদান বলতাম ওটা যদি জেনে রাখি তাহলে সুবিধা কি? যদি প্রথম ব্যাকরণ থেকে প্রশ্ন আসে তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ সম্প্রদান কারক কি এটা আমি জানলাম। এই জন্য আমরা সম্প্রদানটা দিয়ে আমরা প্রাথমিকভাবে শেখাচ্ছি। লক্ষ্য করো এবার পরের প্রশ্নটা, কি দিতেন, অর্থ দিতেন। দেখো কি প্রশ্নের উত্তরে এটা হবে সবসময় কর্মকারক। এই যে দেখো কি। এখন প্রশ্ন হচ্ছে যে দিতেন, তিনি কোথা হতে দিতেন, তিনি কোথা হতে দিতেন। এই যে দেখো এখানে আমরা যদি দেখি, সরি, দেখো কোথা হতে দিতেন আমরা দেখেই ফেলছি যে এটা অপাদান কারকের একটা ব্যাপার। অপাদান, আচ্ছা, কোথা হতে দিতেন, তাহলে আমাদের উত্তর আসছে কি নিজ তহবিল থেকে দিতেন, তাহলে এটা হয়ে গেল অপাদান কারক। প্রশ্ন হচ্ছে তিনি যে দিতেন এখানে নিজ হাতে দিতেন, তার মানে বোঝাচ্ছে তিনি নিজ হাত দ্বারা দিতেন। তাহলে নিজ হাত কি হবে, দেখো কি দ্বারা দিতেন বা কিসের দ্বারা দিতেন, তাহলে তার উত্তর আসছে হচ্ছে নিজ হাত দ্বারা দিতেন। কোন ক্রিয়া সম্পাদনের কোনো মাধ্যম বোঝালে সেটা হয় হচ্ছে করণ কারক। আমি ডিটেলসে বলবো, আপাতত আমরা প্রশ্ন দিয়ে উত্তর বের করছি, যেটা খুব সহজে উত্তর বের করা যায়। কঠিন অবশ্যই আছে, সেদিকে আমরা আস্তে আস্তে আগাচ্ছি আর কি। তোমরা যারা ক্লাসে অংশ নিচ্ছ, তোমরা আমি যে পর্যন্ত বুঝিয়েছি সেই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে একটু কাইন্ডলি জানাও, তাহলে বুঝতে পারবো যে সব ঠিক আছে আর কি। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা এগিয়ে আসছি, এই পর্যন্ত চলে আসছি অপাদান পর্যন্ত। অধিকরণে জানি আমরা হচ্ছে কোথায় এবং কখন দিয়ে আমরা প্রশ্ন করব আর কি। কোথায় এবং কখন প্রশ্ন হচ্ছে দিতেন, কখন দিতেন, উত্তরে আসবে দেখো প্রতিদিন দিতেন। কোথায় দিতেন, হুগলিতে দিতেন। তাহলে এই দুইটাই কখন এবং কোথায় প্রশ্নের উত্তরে আসছে, এই জন্য এটাকে আমরা বলছি অধিকরণ কারক। এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি? ওকে, ব্যাপারটা খুবই সহজ। আচ্ছা, এবার আমরা আরেকটু আলোচনা করে নিব আর কি। যদি আমরা একটু লক্ষ্য করি আর কি, এই পর্যন্ত আমরা আসলাম। তাই তোমাদের কাছে আমার প্রশ্ন, এবার আমি বললাম যে রাজু ভাত খায়, রাজু ভাত খায়, তাহলে যদি রাজু কোন কারক দেখে একটু কমেন্টস করো তো। তাহলে এখানে খাই ক্রিয়া, খায়ের কাছে প্রশ্ন করো, দেখা যাক কি উত্তর আসে। এরপরে ঝটপট লিখবা যে ভাত কোন কারক। আমরা কি দিয়ে প্রশ্ন করলে পাবো, কি খাই। রাজু কর্তৃকারক, এখন বললাম কি খাই। এরপর বললাম আমি ফোকাসের অনলাইন শাখায় আছি, তাই অনলাইন শাখার নিচে দাগ, অনলাইন শাখায় আছি। কোথায় আছি, তাহলে এই অনলাইন শাখাটা আসলে কোন কারক হবে। আশা করি সবাই পারবে আর কি। বিষয়গুলো সিম্পল, দেখো কত সুন্দরভাবে উত্তর হচ্ছে না। হ্যাঁ, এটাই সবসময় হবে, কিন্তু মনে রাখতে হবে এটা দিয়ে 70% হবে এবং 30% মিস করবে। আর প্রত্যেক বিশ্ববিদ্যালয় সে প্রশ্নটা ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করবে, কারণ যেখানে ঘাপলা সেখানে ইউনিভার্সিটির প্রশ্ন। সহজভাবে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশ্ন করে তারা চিন্তা করে না, তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। একদম সিম্পল আসে না তা না, অনেক আসে সিম্পল, কিন্তু কিছু কিছু সময় বেশ ঘুরিয়ে প্রশ্ন করে। আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা আরেকটা বিষয় জানো যে হচ্ছে বিভক্তি নিয়ে হচ্ছে আমাদের ইয়েটা আসে। বিভক্তিটা একটু জেনে নেই আর কি। দেখো কারক সম্পর্কে তো আমরা জানলাম আর কি, এখন একটু বিভক্তি বলে একটা বিষয় আছে, যে মূল শব্দের শেষে কিছু যুক্ত হলে সেটাকে আমরা বলি হচ্ছে বিভক্তি। আচ্ছা, আসো আমরা একটু বিভক্তি সম্পর্কে ধারণা নিই। আমি যদি এখন বলি দেশ, দেশ মূল শব্দ কি দেশ, তাহলে এখানে কোনো বিভক্তি আমরা দেখতে পাচ্ছি না। কিছু যদি না থাকে, শুধু দেশ কতটা বলি, তাহলে এটাই কিছু নাই, এই কারণে সেটা হবে
শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। এবার আমি বললাম দেশে, 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 তাহলে দেশের সাথে দেখো এ কথাটা যুক্ত হয়েছে, এই যে এ, তার মানে এটা সপ্তমী বিভক্তি। এবার যদি আমরা কোনো মূল শব্দের শেষে কে বা রেক যুক্ত করি তাহলে সেটা দ্বিতীয়া বিভক্তি। দ্বারা দেয়া কর্তৃক আসলে সেটা হবে তৃতীয়া। দেখো কে রে জন্য বা নিমিত্ত যদি আসে, কে রে জন্য বা নিমিত্ত যদি আসে তাহলে সেটা হবে চতুর্থী বিভক্তি। এক্ষেত্রে মনে রাখবা দ্বিতীয়া চতুর্থী, দেখো কে রে মিলে গেছে, জন্য নিমিত্ত সর্বদা চতুর্থী, বাট কে রে দুই জায়গাতে আছে। তাহলে আমরা কিভাবে চিন্তা করব, ওই যে সেই সম্প্রদান আর কর্মকারকের দ্বন্দ্ব। মনে রাখবা কে রে থাকলে সর্বদা দ্বিতীয়া, কিন্তু একমাত্র যদি নিঃস্বার্থ কারো কোনো কিছু দান করা হয়, যেমন আমাদের স্লাইডে যেটা ছিল, এই যে গরিবকে, এটা সম্প্রদান কারক হয়েছে, তাই গরিবকে, এই কেটা হবে এখানে চতুর্থী বিভক্তি, সম্প্রদানে চতুর্থী বিভক্তি। কিন্তু আমি যদি এখানে বলতাম যে ধোপাকে কাপড় দাও, তাহলে এটা তো আমরা নিঃস্বার্থভাবে দিয়ে দেই না, তাহলে ধোপাকে, এই কেটা কিন্তু হয়তো হচ্ছে তোমার হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আবার যদি বলি ভিক্ষুককে, তাহলে আবার কি হয়ে যাবে, চতুর্থী। নিঃস্বার্থ দান এবং যদি শ্রদ্ধা বুঝায়, আমি যদি বলি শিক্ষককে শ্রদ্ধা করো, শিক্ষক কে, এই কেটাও কিন্তু চতুর্থী হয়ে যাবে। এটা আমরা একটু মাথায় রাখলাম আর কি। এছাড়া পঞ্চমী তোমরা জানো হয় হচ্ছে হতে থেকেছে, ষষ্ঠী বিভক্তি রয়ের তোমরা সমাস, তৎপুরুষ সমাস পড়তে যে এইগুলোর সাথে তোমরা পরিচিত ছিলে এবং তোমরা এটা জানে। আচ্ছা, আর সপ্তমী এ অন্তস্থ তে, এটা আমরা একটু জেনে রাখলাম। এবার আমরা একটু আলোচনায় চলে যাচ্ছি। দেখো মনে রাখতে হবে তোমাদেরকে, এখানে একটু দেখিয়ে দিই কোন কারকের সাথে কোন কারকের ভেজালটা লাগবে। মনে রাখতে হবে এখানে দেখো যে এই যে মিস্টার কর্মকারক, তার সাথে ভেজাল লাগবে কর্তৃকারকের, আবার কর্মকারকের সাথে ভেজাল লাগবে করণ কারকের, কর্মকারকের সাথে ভেজাল লাগবে সম্প্রদান কারকের। তার মানে হচ্ছে আমাদের এই কর্মকারকটা হচ্ছে আমাদের এই কারক পাড়ার একজন ঝগড়াটে ব্যক্তি, সে সবার সাথে ঝগড়া করে, তো সবার সাথে এই কর্মকারকের ক্যাসাল লাগে। আর মিস্টার অপাদান এবং অধিকরণ তারা নিজেরাই দ্বন্দ্ব করে, ওখানে আর কেউ যায় না, ওরা নিজেরা দ্বন্দ্ব করতে পারে। তাহলে মোট 4টা ফ্যাক্টরে সমস্যা হয়, সেটা হচ্ছে কর্তৃকারক ভার্সেস কর্মকারক, কর্মকারক ভার্সেস করণকারক, আবার কর্মকারক ভার্সেস সম্প্রদান কারক, এবং অপাদান ভার্সেস অধিকরণ কারক। মোট 4টা জায়গায় একটু বোঝার আমাদের একটা সমস্যা সৃষ্টি করে। তো সেই জায়গাটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনেরা, লক্ষ্য করো সবাই, এখন আমরা যদি খেয়াল করি কর্তৃকারক এবং কর্মকারকের ভেজালটা আমার এখানেই লেখা আছে। তাহলে ভেজাল নাম্বার 1, 4টা সমস্যা সমাধান করলে আমার দৃষ্টিতে মনে হয় কারকের একটা বেশ ক্রিটিক্যাল জায়গা সলভ হয়ে যায়। আমরা আরেকটা তথ্য দিয়ে রাখি যে আজকে আমরা কিন্তু খুব ডিটেলসে আলোচনা করব না, আবার একেবারেই উপর দিয়ে আলোচনা করছি না, আমরা কোর জায়গা থেকে আলোচনা করছি, কিন্তু তোমাদের মূল লেকচার শিটে আরো অনেক বিস্তারিত অনেক কিছু হয়তো দেখানো সম্ভব, কিন্তু আজকের ক্লাসটা করলে দেখবা তুমি নিজে নিজে বিষয়গুলো বুঝতে পারছো আর কি। এবার যদি একটু লক্ষ্য করো আর কি, আমি যদি বলি যে সাকিবকে পড়তে হবে আর কি, তাহলে আমরা প্রশ্ন যদি করি, খেয়াল করো এখানে ক্রিয়াটা কি, সেটা হচ্ছে সাকিবকে পড়তে হবে, তাহলে এখানে ক্রিয়াটা কি, পড়তে হবে, ভার্ব। প্রশ্ন করো তাকে কাকে পড়তে হবে, কাকের উত্তরে দেখো আমরা এতকাল শিখে আসছি কাকে প্রশ্নের উত্তরে কর্মকারক হয়, কিন্তু এখানে তা হবে না। আবার বলে দিচ্ছি, এতক্ষণ যা শিখেছি যে প্রশ্ন করে কারক নির্ণয় করা যায়, এটা সরল সিস্টেম, যেটা আমাদের স্কুল কলেজের অনেক শিক্ষক আমাদেরকে পড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, ঠিক আছে এটা, কিন্তু এই জিনিসটা সব জায়গায় কিন্তু কাজ করে না। জিনিসটা এবার প্রত্যেকটা ধরে ধরে আমরা বুঝাবো। প্রথম কথাটা সবাই ভালো মতো জেনে রাখো যে কর্তৃকারক মানেই হচ্ছে যিনি ক্রিয়া সম্পাদন করবে সেই হচ্ছে কর্তা, যে কাজ করবে সেই কর্তা, যে কাজ করবে সেই কর্তা। তাহলে এখন লক্ষ্য করো সাকিবকে পড়তে হবে, তাহলে এই পড়া কাজটা কে করবে, আমাকে একটু কমেন্টসে জানাও তো দেখি। প্রশ্ন করার দরকার নেই, এমনিতে চিন্তা করো তো জাস্ট,
পড়া কাজটা কে করবে? সাকিবকে পড়তে হবে আমি বললাম, তাহলে পড়া কাজটা কি আমরা পড়ে দিব না সাকিব নিজেই পড়বে? কমেন্টস দেখি কাদের কাদের কমেন্টস হয় দেখি। অলরেডি আমার সামনে ইয়েতে আসছে, তার পাশাপাশি আমি একটু ফোনে এবার দেখতে থাকি, দুটোই একসাথে দেখি, তাহলে বেশি মানুষের ইয়ে দেখতে পারবো আর কি। রাইট, সাকিব দেখো তোরা তো সব দেখছি সাকিব হয়ে গেছে আর কি। সাকিবের এত ভক্ত তা তো দেখি নাই আর কি। যা হোক, এখন আমরা দেখি, ব্যক্তিগতভাবে আমি তার ভক্ত না, এটা কনফার্ম করে নেই আর কি। দেখো সাকিব এখানে কি হয়েছে, দেখো এটা, ও সাকিব এখন হয়েছে কর্তৃকারক। দেখো কর্তৃকারক হয়ে গেছে, কিন্তু পরেরটা দেখো সাকিবকে বই দিব, পরেরটা দেখো সাকিবকে বই দিব, তাহলে দিবটা হচ্ছে ভার্ব। কি দিব? বই। আমরা জানি কি প্রশ্নের উত্তরে কর্ম হয়, তাই এটা কর্ম। কাকে দিব? সাকিবকে দিব। এবার দেখো এটাও কর্ম। কেন এবার লক্ষ্য করো, দেখতে কিন্তু একই রকম, সাকিবকে আর এখানে হয়েছে সাকিবকে, দুটো কিন্তু একই। কিন্তু এই দুটো বাক্য যদি তোমরা ধরতে পারো তাহলে অনেক দূর আগে যেতে পারবো আমরা। এই যে সাকিবকে পড়তে হবে, এই পড়া কাজটা সাকিব নিজেই করতেছিল, তাই সে কর্তৃকারক। যখন বলছি সাকিবকে বই দিব, তাহলে দেওয়া কাজটা কিন্তু সাকিব করতেছে না, আমি দিব, সেই আমিটা এখানে লেখা নাই। আচ্ছা, তাহলে যে দিবে সে হবে কর্তা, আর যাকে দিবে সে হবে কর্ম। ঠিক আছে, এক্ষেত্রে একটু বলে নেই আর কি, তোমরা একটু লক্ষ্য করবা আর কি, যে কর্মকারকের ধারণাটা আমরা একটু চিন্তা করি আর কি। কর্মকারকটা কি? সেটা হচ্ছে যার উপরে ক্রিয়া নিপতিত হয় সেই হচ্ছে কর্ম। কথাটা কিন্তু যার উপরে ক্রিয়া পারফর্ম হয় সেই হচ্ছে কর্ম। যেমন কি আমি বললাম এই যে দেওয়া কাজটা কাকে দিবেন? সাকিবকে না। আমি বললাম আমি ফুল দেখি, তাহলে আমার দেখা কাজটা কিসের উপর যে নিবদ্ধ হয়েছে? ফুলের উপরে। এখন যদি বলতাম আমি সাকিবকে মারবো, তাইলে এখন কি অবস্থা হবে? মারবো তো আমি, আর মারটা খাবে কে? সাকিব। এখন মারটা কার উপরে যে পড়ছে? সাকিব। বুঝতে পারতেছ? তাহলে এখন সাকিব কিন্তু এখানে আমার এই কাজের ভিকটিম। ঠিক আছে, সে কিন্তু কাজ করতেছে না, বরং সে কাজের ভিকটিম হচ্ছে, সেই জন্য সে হচ্ছে এখানে কর্মকারক। আচ্ছা, এটা একটু আমরা একটু চিন্তা করলাম আর কি। এবার দেখো আরেকটা জিনিস খেয়াল করো, আমি বললাম সে আমাকে পছন্দ করে। আরে পছন্দ করে, তাইলে দেখো পছন্দ করাটা ভার্ব। কে পছন্দ করে? সে। যে পছন্দ করে সে কিন্তু কর্তৃকারক। কিন্তু লক্ষ্য করো আমি কিন্তু কোনো কাজ করি না ভাই, আমার কোনো দোষ নাই, সে আমারে পছন্দ করে, এখানে আমার কি দোষ রে ভাই? সেখানে আমি তার পছন্দের শিকার। তাইলে কি তার এই পছন্দ ক্রিয়াটা কার উপর নিপতিত হয়েছে? আমার উপরে। সেই জন্য দেখো আমি এখানে ভিকটিম হয়েছি, আর সেই জন্যে আমাকে এটা হয়ে গেছে হচ্ছে কর্মকারক। কিন্তু পরের বাক্যটা দেখো তো, ঠিক সেম আমাকে, এখানেও দেখো আমাকে কথাটা লেখা আছে। এবার বললাম আমাকে যেতে হবে, তাহলে যেতে হবে এটা ভার্ব। এবার দেখো কি বলছে, আমাকে যেতে হবে, প্রশ্ন করবা তো মরবা। যদি প্রশ্ন করো দেখো আসবে কাকে যেতে হবে, এই যে দেখো মিস্টার কর্মকারক এসে ভেজাল বাঁধানোর জন্য উপস্থিত। কিন্তু প্রশ্ন না করে একটু মাথা খাটাও তো, আমাকে যেতে হবে, এই যে আমি চলে গেলাম তোমাদের অনলাইন ক্লাস ছেড়ে। তাইলে এখন এই যে আমাকে যেতে হবে, আমি তো চলে গেলাম, অলরেডি ভিডিও থেকে বের হয়ে গেলাম, তাইলে এই যেতে হবে কাজটা কিন্তু আমাকেই করতে হবে, তাই অন্য কেউ কাজটা করে দিচ্ছে না, তাই এখন কিন্তু সে আবার কর্তৃকারক। এই আমাকেটা দেখো কর্মকারক হয়েছে, কারণ এই আমাকে পছন্দ করার কাজটা করছে না, সে পছন্দ করার কাজ করছে, সে কর্তৃকারক। আর তার পছন্দের শিকার আমি হয়েছে, তার পছন্দ আমার উপরে এসে পড়েছে, তাই আমি এখন কর্মকারক। আর এখানে দেখো আমাকে যেতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে খেতে হবে, অন্য কেউ খাবে না তো আমি তো খাবো, তোমাকে পড়তে হবে, মানে শোনো এই যে বিউপিতে পরীক্ষা দেবো না, তোমাকে পড়তে হবে, এই পড়াটা অন্য কেউ পড়ে দিবে না, তোমাকেই পড়তে হবে। তাই এই তোমাকেটা হচ্ছে কর্তৃকারক। কিন্তু বললাম তুমি বিউপিতে চান্স পেলে তোমাকে উপহার দেওয়া হবে, এই উপহার কিন্তু মানে তুমি দিবা না, আমরা তোমাকে দিব।
তাইলে আমরা এখন যারা দিব তারা কর্তা হয়ে যাব, আর উপহার তুমি গ্রহণ করবে, তাই তুমি কর্ম হয়ে যাবে। আচ্ছা, এখন কি বুঝতে পেরেছ? আমাকে একটু কনফার্মেশন জানাও, তাহলে তারপরের সমস্যাটা নিয়ে আমরা সলভ করবো আর কি। আমরা বলেছি 4টা সমস্যা সমাধান করলে দেখবা সমাস এই আমাদের কারকটা ক্লিয়ার হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। আমাদের আরো অনেক কিছু শিখতে হবে, আজকে অনেক কাজ বাকি। তো দেখো, হ্যাঁ উপহার দিবে না মানে তোমরা চান্স পেলেই উপহার আছে। বিউপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, সব বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে উপহার পাবে ইনশাল্লাহ। তবে শর্ত হচ্ছে প্রথম সারিতে থাকতে হবে। কিন্তু একেবারে প্রথম সারি মানে একদম যে ফার্স্ট সেকেন্ড থার্ড তা বুঝাচ্ছি না, প্রথম দিকে মোটামুটি প্রথম 100 জনের মধ্যে থাকলে বিউপি থেকে তারা ইনশাল্লাহ পুরস্কৃত হবে। আর যারা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়, সবাইকেই যেহেতু পুরস্কারের আওতায় নিয়ে আসা হয়, সেটা যে পরিসরেই হোক পুরস্কার সবসময় আনন্দ দেয় আর কি। দেখো আসলে এবার আমরা পরের সমস্যাটা নিয়ে একটু সলভ করি। দেখো এবার আসো কর্মকারক ভার্সেস করণকারক। এখন এইটা একটু মনোযোগ দিয়ে শুনবা, আমরা পরের অংশে চলে গেছি। কর্মকারক ভার্সেস করণকারক সেটা কি জিনিস? কর্মকারক সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে, সেটা হচ্ছে কাজ যার উপর নিবেদিত হয়, আচ্ছা সেটা কর্মকারক। আর করণকারক হচ্ছে যেই উপকরণ ব্যবহার করে কাজটি করা হবে, যেই উপকরণ বা মাধ্যম দিয়ে কাজটি করা হয়, সেটা বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে বা মাধ্যম হতে পারে, তাহলে সেটা হবে হচ্ছে করণকারক। এটা আমরা একটু খেয়াল রাখবো আর কি। বললাম দেখো এখানে আমরা বেশ কিছু বাক্য দেখেছি। দেখো কি লেখা আছে, রাজু লাইটের আলোয় বই পড়ে। তাহলে এখানে পড়েটা হচ্ছে কি ভার্ব। যদি বলি কে পড়ে, তাহলে রাজু কর্তৃকারক। দেখো কাকে পড়ে বা কি পড়ে, দেখো কি পড়ে, বই পড়ে, বই কর্ম। এবার দেখো লাইটের আলোয়, তাহলে লাইটের পড়া কাজটা কি লাইটের উপরে পারফর্ম হয় না বইয়ের উপরে? দেখো তো পড়া কাজটা কিসের উপরে পারফর্ম হয়? আমরা কি লাইটের দিকে তাকিয়ে পড়ি না বই পড়ি? তাহলে বইকে পড়ি, তাই বই কর্মকারক হয়েছে, কারণ পড়া কাজের ভিকটিম। কিন্তু যদি বলা হয় লাইটের দ্বারা দেখো বই পড়া হয়, তাহলে আমাদের এই পড়ালেখার কাজে লাইটটা কি করে? আমাদের হেল্প করে, সাহায্য করে বা উপকরণ হিসেবে কাজ করে। সেজন্য আমরা এই লাইটের আলো কথাটাকে আমরা বলছি হচ্ছে দেখো করণকারক। আর এটা কিন্তু কর্ম, আর এটা কি কর্তৃকারক। যদি আমরা এখানে আরেকটু খেয়াল করি, রাজুকে পুলিশ দিয়ে মারবো, তাহলে দেখো তো মারবো কথাটা কি ভার্ব। কাকে মারবো? রাজুকে মারবো। আচ্ছা রাজুকে পুলিশ দিয়ে মারবো, তাহলে এখন এই রাজুকে কে মারবে বলো তো? দেখি কে বলতে পারে রাজুকে কে মারবে? রাজুকে পুলিশ দিয়ে মারবো। যারা এখানে রাজু আছো তারা দয়া করে মন খারাপ করার দরকার নেই, এইগুলো সব মিথ্যা কথা আর কি, তোমাকে মারা টারা হবে না, এই জাস্ট একটু আমরা পড়ানোর জন্য নিয়েছি। এখন চতুর্দিকে তো আসলে দেখি আর কি। আচ্ছা অনেকে লিখে ফেলেছে যে হচ্ছে আমি বলেছি কে মারবে রাজুকে, তাই তো? কেউ কেউ পুলিশ লিখেছে, আসলে পুলিশ হবে না, আমি মারবো। পুলিশ যদি হতো তাহলে এখানে লেখা থাকতো রাজুকে পুলিশ মারবে, মারবে কথা লেখা থাকতো, মারবো কথা লেখা আছে, তার মানে কি আমি মারবো। আমি পুলিশ, তাইলে কি পুলিশ আমার মারা কাজে ব্যবহার হবে। রাজুর সাথে তো পুলিশের কোনো সমস্যা নাই, আমি পুলিশে টাকা দিছি, এই জন্য পুলিশ যে মারবে, বুঝছো? এখানে পুলিশ আমার কাজের কি মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ এই তো সুন্দর করে লিখছে, কয়েকজন কমেন্টস করছে যে পুলিশ দিয়ে আমি মারবো রাজুকে। আচ্ছা সবাই এভাবে রাজুকে মারলে রাজু আসলে কি, রাজু নামে যারা আছে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কেউ তোমাকে মারবে না, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। দেখো তাইলে এখানে খেয়াল করো, রাজুকে মারবো, তাহলে আমার এই মারটা যে পড়বে রাজুর উপরে, তাই রাজু কিন্তু কর্মকারক। পুলিশ দিয়ে মারবো, তাহলে পুলিশ দিয়েটা কি? পুলিশ দিয়ে হবে হচ্ছে করণকারক, কারণ পুলিশ হচ্ছে মারা কাজের মাধ্যম হিসেবে ব্যবহার হবে।
আর যে মারবে অর্থাৎ এই যে আমি কথাটা এখানে লেখা নাই, তার মানে এখানে কর্তৃকারক নাই। সব বাক্যে সব কারক থাকবে এরকম কোনো কথা নাই। আচ্ছা, এবার খেয়াল করো, আর এই কথাটা ভালো করে জেনে নাও যে সব বাক্যে সব কারক থাকে না। কোনো জায়গায় হয়তো কর্তা নেই, কোনো জায়গায় কর্ম নেই, হতেই পারে। তুমি যদি বলো যে সে ঘুমায়, তার এখন যদি প্রশ্ন করি কি ঘুমায়, কাকে ঘুমায়, এই বাক্যে কি কর্ম আছে? নাই। বাট সে ঘুমায়, যে ঘুমাচ্ছে সে আছে, সে ঘুমায়। রাজু ঘুমায় বললাম, তাহলে রাজু ঘুমায়, অনেক মায়ের খাইছে, এবার ঘুমাক। এখন এই রাজু, তাহলে সে ঘুমানোর কাজটা করতেছে, তাহলে রাজু কি হবে? কর্তৃকারক। ব্যাপারটাকে বুঝতে পারছো? আচ্ছা, কিন্তু এই বাক্যে তো কর্ম নাই বা করণ নাই, ওগুলো নাই। এবার যাক ঘুম থেকে উঠছে, তার এখন খাইতে দাও। রাজু হাত দিয়ে ভাত খায়, তাহলে খায়টা কি? আবার ভার্ব, ভি মানে ভার্ব, ক্রিয়া। কি খায়? ভাত খায়, এটা করণ কারক। কি দিয়ে খায়? হাত দিয়ে খায়। আর এখানে ভাত। আর এখানে কিন্তু রাজু নিজে খাইতেছে, অন্য কেউ খাইতেছে না কিন্তু। এবার কিন্তু খাওয়া কাজটা রাজু নিজেই করতেছে, তাই রাজু কিন্তু এইবার কর্তৃকারক। এবার দেখো তো রাজু এই খাওয়া কাজটা কিসের উপরে পারফর্ম করে? হাতের উপরে না ভাতের উপরে? দেখি এইটা কে বলতে পারে? কারণ ক্রিয়া যার উপরে নিবেদিত হবে সে হবে কর্ম। এই খাওয়া কাজটা কিসের উপরে পারফর্ম হয় দেখি কে বলতে পারে? হাতের উপরে না ভাতের উপরে? এবার কিন্তু একটা খেলা হবে, দেখা যাক কি হয় এবার। খাওয়া কাজ যে কার উপরে পারফর্ম হয়, এখানে আহসানুল কবির কমেন্টস করেছে, সে হাত। সানজিদা আক্তার লিখেছে হাত। এরা আসলে হাতই খেয়ে ফেলে। আমি আসলে অবাক, আসলে যদি সরাসরি দেখতে পেতাম, এদের হাত চেক করে দেখতাম যে হাত আছে নাকি সকালে খেয়ে ফেলছে, আমি তো অবাক। তোমরা আসলে কি খাওয়া কাজকে হাতের উপরে পারফর্ম করো না ভাতের উপরে? মানে খেয়ে ফেলো কোনটা? ভাত। আমরা তো ভাত খাই, তোমরা হাতও খাও। জাস্ট বোঝার চেষ্টা করো। আচ্ছা, মুখের উপরে পারফর্ম করো। হ্যাঁ, যদি বলতাম হাত দিয়ে, মুখ দিয়ে, ঠিক আছে, এরকম বলতাম আর কি। কিন্তু শুনে রাখো, খাওয়া কাজটা পারফর্ম হয় ভাতের উপরে, তাই ভাত এখানে ভিকটিম। দেখো, ভাত কিন্তু খাওয়া কাজের ভিকটিম, ওরে ধরে খেয়ে ফেলা হয়, এই জন্য এটা হবে কর্মকারক। কিন্তু হাত তো খেয়ে ফেলা হয় না, হাতটা দেখো খাওয়া কাজের একটা মাধ্যম, হেল্প করে, এটা একটা উপকরণ। খাওয়া শেষে হাত হাতই থাকে। এই যে দেখো, আমি একটু আগে খাওয়া দাওয়া করেছি, আমার হাত হাতে আছে, তোমার হাতটা কাছে আছে কিনা আবার দেখো। যুগ জামানো ভালো না তো। আর মনের ভুলে খেয়ে যদি কেউ খেয়ে ফেলে থাকো, কেউ যদি মনের ভুলে হাত খেয়েই ফেলে থাকো, তাহলে তার হাত হবে কর্মকারক। আর যদি সত্যি সত্যি ভাত খেয়ে ফেলো বা অন্য কিছু খেয়ে ফেলার হাত খাওয়া কাজে হেল্প করে তোমার, তাহলে সেই হাত হচ্ছে করণকারক। কারণ হাত দিয়ে খেয়েছো, জাস্ট উপকরণ। হাসি দিচ্ছ তোমরা অনেকে, আজকে অনেকের হাত নাই, সেটা নিয়ে কারো মনে কোনো কষ্ট নাই। ভুল ক্রমে আজকে হাতই খেয়ে ফেলছে অনেকে। যাই হোক, যারা হাত খেয়ে ফেলছে তারা একটু বোঝার চেষ্টা করো যে হাত আমরা খেয়ে ফেলি না, খাওয়া কাজের ভিকটিম হয় না। আমরা বলেছিলাম ক্রিয়া যার উপর নিবেদিত হয় সে হয় কর্ম। আচ্ছা, এবার আমরা যদি খেয়াল করি আর কি, তোমরা অনেকে হয়তো বলবো ভাইয়া এইভাবে বলছেন, আসলে বিষয়টা হচ্ছে অনলাইনে তো আসলে ক্লাসটা তোমাদের কাছে কি অনেক কঠিন মনে হয়, সেই জন্য আমরা হয়তো দু একটা জায়গায় অতিরিক্ত দু একটি কথা বলছি তোমাদেরকে, জাস্ট সহজে জিনিসটা দুর্বোধ্যতা থেকে এড়িয়ে নেওয়ার জন্য আর কি। আচ্ছা, এখন আসি আরেক ফরম্যাটের বিষয়গুলো খেয়াল করো, ওইগুলো আমরা বুঝতে পেরেছি যে ছেলেরা ক্রিকেট খেলে। এবার একটু খেয়াল করো আর কি, তাহলে খেলা কাজটা কে করে, কে পারফর্ম করে? ছেলেরা। তাহলে ছেলেরা কি হবে? কর্তৃকারক। ছেলেরা ব্যাট খেলে, দেখো খেলে ভার, কে খেলে? ছেলেরা, তাহলে এই ছেলেরা দেখো কর্তৃকারক, কর্তৃকারক। আবার যদি বলি দেখো খেলে ভার, কে খেলে? ছেলেরা খেলে, তাহলে ছেলেরা কর্তৃকারক, কারণ এ কাজ করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আন্ডারলাইন করলাম ক্রিকেট, ব্যাট আর ফুটবল, এই তিনটার খুব মনোযোগ দিয়ে শুনবা, এলোমেলো হয়ে যাবে কিন্তু। সেটা হচ্ছে এই, যদি প্রশ্ন করি কি খেলে, তাহলে উত্তর আসছে দেখো ক্রিকেট খেলে, কি খেলে? ব্যাট খেলে, কি খেলে? ফুটবল খেলে। তাহলে আমরা এখন দেখতেই পাচ্ছি আর কি ঘটনা এইভাবে ঘটতেছে, ক্রিকেট, ব্যাট, ফুটবল, সবগুলোই কি প্রশ্নের উত্তরে আসছে, কিন্তু এর মধ্যে রয়েছে রহস্য। সেটা হচ্ছে এই, দেখো
এখানে দেখো তো কোন জিনিসটা দিয়ে খেলা যায়? ক্রিকেট দিয়ে খেলা যায়? ক্রিকেট নামে কি কোনো উপকরণ আছে? দেখো তো, কোনো মাধ্যম আছে? নেই, রাইট। বাট ব্যাট দিয়ে খেলে, ব্যাট বলে একটা মাধ্যম আছে। তারপর দেখো ফুটবল দিয়ে খেলে, ফুটবল বলেও উপকরণ আছে। তাই যেগুলো উপকরণ আছে সেগুলো করণ কারক। দেখো এগুলো হয়ে গেল করণ। বাট ক্রিকেট নামে কোনো বস্তু নাই। যদি থেকে থাকে তোমাকে 2000 টাকা দেওয়া হবে, একটা ক্রিকেট কিনে আমাদেরকে নিয়ে আসবে আর কি। কেউ ক্রিকেট কিনে আনতে পারবে না। এই জন্য ক্রিকেট জাস্ট একটা খেলার নাম শব্দ, তাই এটা কাজের নাম, তাই এটা হয়েছে কর্মকারক। সামান্য একটু ঘুরপেট ছিল। আমি তোমাদের এবার প্রশ্ন করি, যে আমি বললাম যে ছেলেরা সাঁতার কাটে, ছেলেরা সাঁতার কাটে, কি কাটে? সাঁতার। তাহলে এখন তোমরা আমাকে বলো তো সাঁতার কি হবে? দেখি কে বলতে পারে। সানজিদা আফরোজ জেমি বলেছে কর্মকারক, শফিকুল ইসলাম বলেছে কর্মকারক, আরো অনেকেই কমেন্টস করছো তোমরা। আমাদের ক্লাসে যুক্ত হয়েছে আমাদের বাংলার আরো কয়েকজন বিজ্ঞ শিক্ষকবৃন্দ, তাদেরকে আমাদের ক্লাসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। খালিদ সাইফুল্লাহ ভাই এবং আসাদুল্লাহ গালিব, এছাড়া আরো যারা যুক্ত হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের স্লাইডগুলো যে ভাইটি করেছে, তাওহিদ ভাইও যুক্ত হয়েছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আমরা যদি খেয়াল করি যে দেখো, এটা আমরা যখন বলছি যে ছেলেরা সাঁতার কাটে, সাঁতারটা কিন্তু কর্মকারক। অপরপক্ষে আমরা যদি বলি যে দেখো যে ছেলেরা তাস খেলে, যদি এটা নেতিবাচক, তাহলে দেখো তাস কিন্তু কোনো নাম শব্দ না, বরং তাস দ্বারা খেলে, খেলার একটা উপকরণ, এই জন্য সেটা হয়ে যাচ্ছে আবার করণকারক। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা দুইটা বিষয় কিন্তু আমরা এখানে সমস্যাটা সলভ করলাম। এই পর্যন্ত কি সবাই আমরা বুঝতে পেরেছি? যদি বুঝতে পেরে থাকি তাহলে আমরা পরের সমস্যাটা নিয়ে আলোচনা করব। সবাই একটু ক্লিয়ারেন্স দিলে আমরা সামনে যাব আর কি। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো, তাস দিয়ে খেলা হয়। আচ্ছা, তাহলে আমি যদি এখন বলি যে তোমাকে আইন দিয়ে শায়েস্তা করব, অনেকের আছে যে তুমি এমনিতে তাকে আমরা মারবো না আর কি, ভদ্রমহলে যেটা চলে আর কি, আইনের প্যাচে ফেলে বড় বড় রাজনৈতিক লিডাররা একজন আরেকজনরে খায় আর কি। নিজে হাতে মারলে মানুষে খারাপ বলবে, পাবলিক ইমেজ নষ্ট হবে, এই জন্য বলে তোকে আইন দিয়ে শায়েস্তা করব। তাহলে এখন আইন কি হবে? আদিবা আফরিন কমেন্টস করেছে আইন দিয়ে, এটা হবে করণকারক। কারণ আইন যদিও এটা দৃশ্যমান কোনো বস্তু না, কিন্তু এইটা একটা জটিল মারপেস, যেটার মাধ্যমে মানুষকে শাস্তি দেওয়া যায়। কারণ এটা বাংলাদেশ, একটা ভুল মামলায় কাউকে ঢুকিয়ে দিবা, মোটামুটি ওর প্রমাণ করে সে যে আসলে নির্দোষ এটা প্রমাণ করে আস্তে আস্তে তার জীবন থেকে 10 বছর নাই। তো যাই হোক, আমরা এখন আসি। একজন আমাকে প্রশ্ন করছে যে সাঁতারটা বুঝি নাই। দেখো, সাঁতার দিয়ে কি কাটা যায়? সাঁতার নামে কি কোনো বস্তু আছে, উপকরণ আছে? না, এটা আলাদা না আর কি। সাঁতার হলো একটা কাজের নাম শব্দ, এই জন্য এটা হয়েছে কর্মকারক। কিন্তু আমি যদি বলতাম হাত দিয়ে সাঁতার কাটে, তাহলে এই যে হাত, হাতটা কিন্তু সাঁতার কাটতে আমরা ব্যবহার করি, হাত দিয়ে পা দিয়ে সাঁতার কাটে, তাহলে এই হাতটা উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে সাঁতার কাটতে, তখন সেটা হতো করণকারক। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা দেখি কর্মকারক ভার্সেস সম্প্রদানকারক। দেখো, ধোপাকে কাপড় দাও, এখানে যদি আমরা খেয়াল করি, দেখো ধোপাকে কাপড় দাও, তাহলে কাকে? ধোপাকে। আমরা কি একবারে দিয়ে দিচ্ছি? না, তাহলে এটা কি হবে? কর্মকারক। ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা আমরা কাকে দাও? দেখো, দাও ক্রিয়াটা আমরা যদি প্রশ্ন করি কাকে দাও? ভিক্ষুককে, এটা কিন্তু আমরা একেবারে দিয়ে দিচ্ছি, সেজন্য এটা হবে হচ্ছে সম্প্রদানকারক। ব্যাস, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে সম্প্রদানকারক আরো কিভাবে হতে পারে? সম্প্রদানকারক কিন্তু জন্য বা নিমিত্ত অর্থেও কিন্তু সম্প্রদানকারক হতে পারে। এটা তো আমরা এক প্রকারে দেখালাম। যদি জন্য বা নিমিত্ত অর্থ দেয় তাহলে সেটাও কিন্তু সম্প্রদানকারক হতে পারে। বললাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তাহলে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলতে বোঝাচ্ছে কি? মুক্তির জন্যে সংগ্রাম।
তাহলে এখন কিন্তু এই জায়গাটা সম্প্রদান কারক হয়ে গেল। এটাকে বলতে পারে জন্যার্থে বা নিমিত্তার্থে কারকও বলতে পারে, কারণ মুক্তির জন্যে সংগ্রাম, মুক্তির নিমিত্তে সংগ্রাম, নিমিত্ত মানেও যা, জন্যে মানেও তা। তাহলে এটা কিন্তু একটা সম্প্রদান কারক হয়ে গেল আর কি। আচ্ছা, তারপর আমরা যদি খেয়াল করি যে এটা একটু আমরা খেয়াল রাখবো আর কি, অপাদান ভার্সেস অধিকরণ কারক, এটা আমাদের সর্বশেষ কারকের একটা গুরুত্বপূর্ণ জায়গা আর কি, যে বলছিলাম 4টা জায়গায় কারকে সমস্যা সৃষ্টি করে, তার মধ্যে এইটা আরেকটা, অপাদান আর অধিকরণ কারকে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা দুটো কথা বলেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, যে যা কিছু ছেড়ে যায় তাই হচ্ছে অপাদান, যা কিছু ছেড়ে যাবে তাই হবে অপাদান। এখন যা কিছু ছেড়ে যায় তাই হচ্ছে অপাদান, এই কথাটা অলরেডি একটু তোমাদেরকে যদি বলি, এটা একটু বাদ থাক, মনে করো আমরা এখন অপাদান অধিকরণ, তোমাদের এটা দেখতে হবে না, আমি তোমাদের কয়েকটা কথা আগে বলে নিই। লক্ষ্য করো, যদি খেয়াল করি যে এই মহাবিশ্বে কোনো কিছু হারিয়ে যায় না, সব কিছু কী হয়, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয়। যেমন দেখো, এই দুইটাই হচ্ছে আমার হাত, এই কলমটা আমার ডান হাতে আছে, এই জায়গাটায় আছে এখন। এবার দেখো, এই কলমটা আমি এখন ডান হাত থেকে ছেড়ে দিলাম, বাম হাতে চলে গেল, এই যে দেখো এই জায়গাটা ছেড়ে গেল, আর এই জায়গাটায় যে সে নিজে অবস্থান করলো। এখন যে জায়গাটা ছেড়ে গেছে, এই হাতটা ছেড়ে গেছে, তাই এইটা এখন অপাদান কারক, আমার ডান হাত। অপরপক্ষে বাম হাতে যে অবস্থান করতেছে, সেই জন্য সে এখন অধিকরণ কারক। আবার দেখো আমি এখন ঘুরিয়ে দিব, এই যে এখন একটু আগে এখানে ছিল, এটা ছেড়ে গেছে, তাই এখন বাম হাত হয়েছে অপাদান কারক, ডান হাত হয়েছে অধিকরণ কারক। তার মানে বোঝাচ্ছি অপাদান অধিকরণ দুইটাতেই কোনো না কোনো জায়গা নির্দেশ করে, কিন্তু দেখতে হবে যে জায়গাটা ছেড়ে যাবে সেটা হবে অপাদান, আর যে জায়গার দিকে যাবে বা যেখানে অবস্থান করবে সেটা হবে অধিকরণ। লক্ষ্য করো, এখানে সব কিছু লিখে রেখেছি, যা কিছু ছেড়ে দেয়, এভরিথিং, তাই হচ্ছে অপাদান। অপরদিকে যা কিছুর দিকে যায় বা যা কিছুতে অবস্থান করে তাই হচ্ছে অধিকরণ কারক। যেমন লক্ষ্য করো, এখানে কথাগুলো অনেক কথা বলা হয়েছে আর কি। দেখো, ট্রেনটি ঢাকা থেকে, ঢাকা একটা সিটি, যশোর গেল। তাহলে প্রশ্ন হচ্ছে, ঢাকা যশোর দুইটাই কিন্তু জায়গা, তাহলে এখন বলো ছেড়ে যাচ্ছে কোনটা? ঢাকা। তাহলে ঢাকাটা কোন কারক হবে? দেখি কে বলতে পারে। হ্যাঁ, সবার উত্তর সঠিক হচ্ছে, খুবই ভালো দিক আর কি। ঢাকা ছেড়ে গেল, এই জন্য ঢাকা হয়েছে অপাদান, আর যশোর হয়ে গেল অধিকরণ, তাই তো? আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো আর কি। দেখো, এবার এই একই জিনিস ঘুরাই দিয়ে আমরা, ট্রেনটি যশোর থেকে ঢাকা আসলো, এবার কিন্তু যশোর অপাদান, আর ঢাকা যেহেতু আসছে তার মানে ঢাকার দিকে আসতেছে, ছেড়ে আসছে কোনটা? যশোর, যশোর অপাদান হয়ে গেছে, যেটার দিকে যাবে বা যেখানে অবস্থান করবে, এখানে লেখা ছিল কিন্তু, তাহলে ঢাকা এখন হয়ে গেল অধিকরণ কারক। এবার প্রশ্ন, কখনো কখনো সব বাক্যেই যে অপাদান অধিকরণ দুটোই থাকবে এটা আশা করা ঠিক না, বাক্যে যে কোনো একটাও থাকতে পারে, সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে লক্ষ্য করো, এই বাক্যটা দেখো, ট্রেন ঢাকা ছাড়লো, ট্রেন ঢাকা ছাড়লো আমরা বললাম, তাহলে কি ঢাকায় আছে, না ট্রেন ঢাকা থেকে পালাইছে? মানে ঢাকা থেকে গেছে গা, ঢাকা ছাড়ছে, এই জন্য এই ঢাকাটা কি হবে? অপাদান। অপরদিকে বললাম ট্রেন ঢাকা আসলো, তাহলে ঢাকায় এসে অবস্থান নিছে, তাই ঢাকা কি হয়ে গেল? অধিকরণ। আমরা প্রাথমিকভাবে জিনিসটা বুঝে নিলাম। এইটা যদি সবাই বুঝে থাকো, এটা আমি জীবনের, আমাদের বাস্তব জীবনের অন্য কিছুর সাথে এখন আমরা একটু রিলেট করব। আমি কিন্তু লিখেছিলাম যে যা কিছু ছেড়ে যায়, বললাম এ কথা আমার ছোট ভাইয়ের মুখে শুনেছি, বললাম আরেকটা বাক্য বলতেছি, লক্ষ্য করো, এ কথা আমার ছোট ভাইয়ের মুখে শুনেছি, ছোট ভাইয়ের মুখের নিচে দাগ। লক্ষ্য করো তো, এই কথাটা কি ওর মুখের মধ্যে আছে নাকি বের হয়ে গেছে? অবশ্যই বের হয়ে গেছে, তাহলে কথা কিন্তু বাইর হয়ে গেছে। এখন ছোট ভাইয়ের মুখ থেকে বাইর হয়েছে, আমি বলেছি যা কিছু ছেড়ে যায়, তাইলে এখন ছোট ভাইয়ের মুখ কি হয়ে গেল? অপাদান কারক। তার মানে আমি বোঝাচ্ছি শুধুমাত্র জায়গার মধ্যে বন্দি না থেকে
এই থিংটা আমরা বিস্তৃত অঙ্গনে সব জায়গায় যদি একটু কাজে লাগাইতে পারি, তাহলে দেখো সব জায়গায় এই ঘটনাটাই ঘটতেছে। যেটা ছেড়ে যাচ্ছে সেটা অপাদান হচ্ছে, যেটার দিকে যাচ্ছে সেটা বা যেখানে অবস্থান করতেছে সেটা অধিকরণ কারক। আমি বললাম ছেলেটি স্কুল পালালো, তাহলে ছেলেটি স্কুলে আছে না ওটা ছেড়ে চলে গেছে? তোমরা কি বলবা যে ছেলেটি স্কুলে আছে নাকি চলে গেছে? চলে গেছে। তাহলে এই স্কুলটা কি? অপাদান। একই স্কুলে এবার বললাম ছেলেটি স্কুলে গেল বা স্কুলে আছে, তাইলে এখন কি হবে? সে কি পালাইছে না স্কুলের দিকে যাচ্ছে বা ওখানে অবস্থান করছে? এখন কি হবে? অধিকরণ কারক। একই স্কুল। চোরটি কারাগার পালালো মানে কারাগার ভেঙে পালাইছে, দৌড় দিছে। অথবা বললাম চোরটি কারাগারে আছে, দুটো কথা কি এক? এক না। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখন যদি আমরা খেয়াল করি আর কি যে এই কথাটা আমরা ভিন্ন দৃষ্টিকোণ থেকেও আমরা আরো চিন্তা করতে পারবো আর কি। হ্যাঁ, এখানে শেখ হাসিনা একজন আমাদের কমেন্টস করছে আর কি, পূর্ণিমা কমেন্টস করেছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। কোন দেশ ছেড়ে গেছে? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ কি হবে? অপাদান। ছেড়ে কোথায় গেছে সেটা কি হবে বলো তোমরা? এবার আসো আমরা আরেকটা জিনিস দেখি আর কি। সে আগের কথাবার্তায় আছে, এবার বলছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেখো এই সময়টা থেকে কোনো কিছু কি শুরু হচ্ছে? না, স্টার্ট হচ্ছে না কিন্তু কোনো কিছু। 21শে ফেব্রুয়ারি জাস্ট এই তারিখটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাহলে এটা কি হয়ে গেল? অধিকরণ কারক হয়ে গেল। কিন্তু যদি বলি দেখো 21শে ফেব্রুয়ারি হতে পরীক্ষা শুরু হবে, তাহলে এবার কিন্তু 21শে ফেব্রুয়ারি থেকে টাইমটা স্টার্ট হচ্ছে বোঝাচ্ছে আর কি, শুরু হওয়া বোঝাচ্ছে, স্টার্ট হওয়া, ছেড়ে যাওয়া। তাহলে এখন সেটা হয়ে গেল অপাদান। আমি এবার টাইম দিয়ে বোঝাচ্ছি, একটু আগে জায়গা বা অন্যান্য কিছু বলছিলাম। এবার দেখো তুমি বললা সোমবারে বাড়ি যাব, তাইলে সোমবারে বাড়ি যাবে এটা কিন্তু ফিক্সড। আর বললা সোমবার হতে অসুস্থ, দুটো কথা কি এক? সোমবার হতে যখন বলছো তার মানে সোমবার থেকে কাজটা, তোমার অসুস্থতা শুরু হয়েছে, সূচনা ওখান থেকে স্টার্ট হয়েছে, তাই এটা হয়ে যাবে অপাদান আর এটা হয়ে যাচ্ছে অধিকরণ। আমি বললাম শনিবার হতে বৃষ্টি শুরু হয়েছে, তাহলে এই শনিবারটা কি হবে? শনিবার হতে স্টার্ট করেছে বোঝাচ্ছে, ওখান থেকে ছেড়ে আসছে শনিবার থেকে এটা, সেই জন্য শনিবার হলো কি? অপাদান। অপর পক্ষে যদি বলা হয় যে শনিবারে বৃষ্টি হবে, তাহলে ওখান থেকে কিন্তু স্টার্ট হওয়া বোঝাচ্ছে না, শনিবারে হবে, শনিবারটা ফিক্সড, এই জন্য তখন সেটা কি হয়ে গেল? অধিকরণ কারক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখা যাক আর কি। দেখো একজন প্রশ্ন করেছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এখানে কি এই বাক্যের মধ্যে বোঝাচ্ছে যে 21শে ফেব্রুয়ারি থেকে কোনো কিছু শুরু হবে এরকম কিছু বোঝাচ্ছে? না। তাহলে সেটা কি হবে? অধিকরণ কারক। বাট যদি দেখা যায় ওই সময় থেকে কোনো কিছু স্টার্ট হওয়া বোঝাচ্ছে, তাহলে তখন সেটা হবে হচ্ছে অপাদান কারক, কারণ ওই সময় থেকে সেটা কি শুরু হয়ে গেছে কাজটা, ওই সময় থেকে মানে ছেড়ে যাওয়া বোঝাচ্ছে আর কি। এখন যদি বলি যে, আমরা যদি বলি যে আমি 10টায় এখানে উপস্থিত থাকবো, আর আমি যদি বলি 10টা হতে আমি এই কাজ শুরু করব, দুটো কথা কিন্তু এক না। এটা একটু খেয়াল রাখবা আর কি। সময় দিয়ে যদিও ওরকম প্রশ্ন আসে কম, তারপরেও হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য তোমাদেরকে বললাম। এবার দেখো একই থিম থেকে যা কিছু ছেড়ে যায় সেই অপাদান। দেখো অপাদান, যা কিছুর দিকে যা অবস্থান করো অধিকরণ, ওই থিমটাই মাথায় রাখো। এবার দেখো তুমি বুঝতে পারবে আর কি। আমি বললাম তিলে তৈল আছে, তার মানে কি তৈল বের হয়ে গেছে না তৈলটা তার ভিতরে আছে? তিলে তৈল আছে, শেষ কথাটা দেখো কি লেখা আছে? আছে মানে অবস্থান করতেছে, অবস্থান। এই যে দেখো অবস্থান করলে কি হয়? অধিকরণ কারক। তেলের ভিতরেই আছে, তাহলে তিলে তৈল আছে, এই তিলের ভিতরেই কিন্তু তৈলটা আছে, এই জন্য এটা হয়ে গেল অধিকরণ কারক। এবার লক্ষ্য করো তিল হতে তৈল হয়, তার মানে এবার কি তিল থেকে তৈল বের হয়, তাহলে এই তিলটা এখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অপাদান। এই বাক্যের তিলটা একই তিল, দুই বাক্যেই কিন্তু তিল আছে,
কিন্তু দেখো আছে যখন বলছে তার মানে তৈল ওর ভিতরে আছে, তাই অধিকরণ। তিল হতে তৈল হয়, তার মানে তিল থেকে আমরা তৈল পাই। তৈলটা আসে থেকে? তিল থেকে বের হয়, সেই জন্য তিলটা এখন অপাদান হয়ে গেল। অথবা বলতে পারে তিলে তৈল হয়, সে একই কথা, শেষ কথা কি হয়, তার মানে তিল হতে তৈল হয়, আবারও সেই দেখো অপাদান। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। দেখো তো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা। অনেকে অনেক ধরনের কমেন্টস করছো, সবই দেখছি আর কি। তাহলে এখন যদি আমি বলি মেঘে জল আছে, তাহলে এই মেঘটা কি হবে দেখি। মেঘে জল আছে। সবার কমেন্টস তো খুবই দারুণ, আলহামদুলিল্লাহ। তোমরা যে পারছো এটা আমার অনেক ভালো লাগছে আর কি, আলহামদুলিল্লাহ সবাই সঠিক লিখছে। এবার যদি বলি মেঘ হতে বৃষ্টি পড়ে, মেঘ হতে বৃষ্টি পড়ে, এই মেঘে কি এখন বৃষ্টি আছে না ওখান থেকে ঝরে যাচ্ছে? তাহলে এইবার মেঘ কি হবে? ওটা ছেড়ে আসতেছে না, অপাদান। আমি বললাম গাছে আম আছে, তার মানে আম কি পড়ছে না গাছেই আছে? গাছে অবস্থান করছে, তাহলে এই গাছটা কি অধিকরণ কারক। অপরপক্ষে বললাম যে হচ্ছে গাছে আম পড়ে বা গাছ হতে আম পড়ে, একই কথা, তাহলে দুটোই এখন কি হয়ে যাবে? অপাদান। কারণ শেষ কথা কি পড়ে, আছে আর পড়ে এক না। তিল আছে, তৈল আছে মানে ওর ভিতরে আছে, বাট তৈল হয় তার মানে কি বের হয়। এবার দেখো বলতে পারো এখানে হতে, এই দুটো বাক্য কিন্তু একই, দেখো দুইটাতে অপাদান। কিন্তু যদি বলে এখানে হতে লিখছে, হতে আমরা জানি হতে থেকেছে পঞ্চমী বিভক্তি দিয়েছে অপাদানে। আর তিলে তৈল হয়, তাহলে তিলের সাথে তিল মূল শব্দ, তার সাথে এ বিভক্তি আসছে, তার মানে এটা আসছে সপ্তমী বিভক্তি। জাস্ট বিভক্তির পার্থক্য, মূল জিনিস ঠিক আছে। তোমরা কি বুঝতে পেরেছ? ঠিক আছে, ওকে, আমরা অন্য পর্বে আর যাচ্ছি না। এবার দেখো এখানে তোমরা এবার ইয়ে করবা আর কি, যে কোনটা কি হবে। করিলাম পণ ঘুরে আসিব লন্ডন, দেখি কে বলতে পারে। এবার হলো মূল খেলা, এতক্ষণ কে কি বুঝছে দেখা যাবে। সবাই এবার তোমরা যদি এইগুলো সলভ করতে পারো তাহলে বুঝবো ইটস ওকে। করিলাম পণ ঘুরে আসিব লন্ডন, তার মানে আমি শপথ করলাম ঘুরে আসবো লন্ডন। এখন লন্ডনটা আসলে কোন কারক? এবার একটু মাথায় পেচ লেগে যাবে, যাক সমস্যা নেই, কিন্তু জিনিসটা শিখতে পারবা আর কি। অলরেডি কেউ লিখেছে অধিকরণ, কেউ লিখেছে অপাদান, কারো হয়েছে কারো হয়নি। লক্ষ্য করো, করিলাম পণ ঘুরে আসিব করিলাম পণ ঘুরে আসিব লন্ডন, তাইলে আমরা কি লন্ডন যাব বুঝাচ্ছি না লন্ডন যে ওখান থেকে ছেড়ে আবার লন্ডন ছেড়ে আবার চলে আসবো সেটা বোঝাচ্ছি। করিলাম পণ ঘুরে আসবো লন্ডন মানে লন্ডন থেকে ঘুরে আবার ব্যাকে চলে আসবো, তার মানে লন্ডনে কি অবস্থান করব না লন্ডন ছেড়ে আসতেছি? ছেড়ে আসতেছি, তাই এই লন্ডন কিন্তু অপাদান। তোমরা ধোকা খাইছো। যদি বলতাম আমি লন্ডন যাব, তার মানে লন্ডনের দিকে যাব, বা আমি লন্ডনে আছি, সেটা অধিকরণ হতো। এই যে অবস্থান করে, মনে আছে? অধিকরণ, যা কিছুর দিকে যা অবস্থান করে, অবস্থান বোঝালে সেটা হতো। আশা করি বুঝতে পেরেছো সবাই। সমস্যা নেই, আমাদের ভুলগুলো ইনশাল্লাহ অতি দ্রুত ফুল হয়ে আসবে। আমরা একটু মিসিং হলে টেনশনের কোনো কারণ নেই। এবার দেখো করিলাম পণ যাব লন্ডন, এবার কিন্তু যাব বলেছি, তার মানে ওই দিকে যাব বোঝাচ্ছি, এটা ছেড়ে আসা বোঝাচ্ছে না, তাই এইটা এইবার হবে কিন্তু অধিকরণ। এবার দেখো লোভে পাপ, তাহলে এখন যদি বলি এই পাপটা, লোভে পাপ, তাহলে পাপটা আসে কিসের থেকে? দেখো তো, লোভ হতে আসে না, পাপটা আসছে কিসের থেকে? লোভ হতে পাপ আসতেছে, তাহলে লোভ হতেই কিন্তু পাপ উৎপন্ন হয়। যে কোনো পাপ হওয়ার আগে কিন্তু আগে লোভ, মনের মধ্যে লোভ থেকে মানুষ পাপ করে। তাহলে এখন এটা কি হবে? অপাদান।
পরেরটা দেখো, বিপদে মোরে রক্ষা করো, তাহলে বিপদের নিচে দাগ। এখন দেখো তো, তার মানে বিপদের মধ্যে ফেলে রাখতে বলতেছি না বিপদ থেকে উদ্ধার করতে বলতেছি? বিপদ থেকে আমাকে সরিয়ে নিয়ে যাও, বিপদ থেকে রক্ষা করো, তাহলে বিপদের মধ্যে তো আমাকে রেখে দিলে হবে না, এখান থেকে সরিয়ে নিতে বলতেছি। তাই এটা কি হয়ে যাবে দেখো, অপাদান। আর একটু ডিটেলসে বলতে পারলে তোমাদের জন্য ভালো হতো। তো আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, তো সেই জন্য আর আমরা এখানে সময় দিতে চাচ্ছি না। অনেকগুলো বিষয় আমরা আসলে যেহেতু মূল পার্টটা আমরা পড়বো, ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের শিক্ষার্থী যারা আছে বা অন্যান্য যারা আছি আর কি, আমরা মূল আলোচনা তো আমাদের ক্লাসে আরও হবে। আমরা যে পার্টটা নিয়ে এখন আলোচনা করলাম, যেহেতু আমাদের বিউপিকে সামনে নিয়ে আমরা আসলে আমাদের একটা ধারণা দিচ্ছি। আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি বিউপিতে ইনশাল্লাহ এটা দিয়েই মোকাবেলা করা যাবে ইনশাল্লাহ। তো এর বাইরে আরও কি আছে একটু দেখি। নতুন একটা কারক আনছে আর কি, নতুন ব্যাকরণে সম্বন্ধ কারক, এটা খুবই সহজ আর কি। সম্বন্ধ পদ, মনে রাখবা যে সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি থাকে। এখানে দেখো এই যে তোমরা জানো র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, র আর এর, এই যেখানে লেখা আছে ফুলের গন্ধে, তাহলে যদি বলে ফুলের, এটা নতুন ব্যাকরণ অনুযায়ী এটা হলো সম্বন্ধ পদ। আমার জামার বোতামগুলো একটু অন্যরকম, দেখো আমার জামার, তাইলে জামার সাথে আমার একটা কি সম্পর্ক আছে। ফুলের গন্ধ, তাহলে গন্ধটা কিসের? আমার। জামাটা কার? আমার। তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল, দেখো তখনকার, তখনের সাথে দেখো এগুলো সব দেখো সম্বন্ধ কারক হয়েছে, সম্পর্ক বোঝাবে। আমি যদি বলি গাছের আম খেতে মজা, তাহলে গাছের আম, নদীর মাছ খেতে মজা, তাহলে নদীর মাছ, তাহলে মাছের সাথে নদীর একটা কি আছে? সম্পর্ক আছে, সম্বন্ধ আছে, র এর দিয়ে সম্পর্ক। আমি যদি বলি ভাই ভাই এসেছেন আর আমার ভাই এসেছেন, তার মানে ভাইয়ের সাথে আমার একটা কি সম্পর্ক, তাহলে র এর দিয়ে সম্পর্ক নির্ধারণ করা হয় আর কি। তো সেটা আর কি তোমরা একটু দেখবা। আমরা এটা নতুন ব্যাকরণে এরকম প্রশ্ন এখন আসেনি, যদি আসে তাহলে তোমরা একটু খেয়াল রেখো। বিভ্রান্তিকর কিছু কারক নির্ণয় এখানে ছিল, তোমাদেরকে প্র্যাকটিস আর একটু করানোর জন্য এখানে লিখেছিলাম আর কি। তো এখন যদি বলি আর কি, এখন যদি খেয়াল করি আর কি, এগুলো যদি দেখা হয়, এখানে বলতে হবে যে হাসিনা দেশ পালালো, তার মানে হাসিনা দেশ থেকে পালালো, এটা লেখা দরকার ছিল, তো ভুল হয়ে গেছে আর কি, দুঃখিত। এখানে লোটাস স্কুলে গেল, তার মানে লোটাস কিন্তু স্কুলের দিকে গেছে, এই স্কুলটা কি? দেখো এখানে লেখা আছে অধিকরণে, বানানটা একটু ভুল হয়ে গেছে, অধিকরণ বানানটা এটা হয় আর কি, সরি। আচ্ছা, এখানে প্রত্যেকটার উত্তর যেহেতু দেওয়া আছে, তোমরা দেখো কোনটাই কি হবে। যদি বলি স্কুল পালালো, তাহলে স্কুল ছেড়ে পালাই গেছে আর কি, আর স্কুলে গেল তার মানে স্কুল ছেড়ে যায়নি, স্কুলে যাচ্ছে। গরিবকে, আমরা জানি গরিবকে যাকে একেবারে দিয়ে দেওয়া হয় সেটা কি? সম্প্রদান। তোমরা জানো ধোপাকে কর্ম। মনি সুইডেন থেকে ভারত এলেন, তাহলে সুইডেন ছেড়ে আসছে, তাই সুইডেন অপাদান। ভারতে আসলেন, মূল শব্দ ভারত, তার সাথে এই বিভক্তি, তাই অধিকরণে দেখো সপ্তমী। আমাকে যেতে হবে, তাহলে দেখো আমাকে যেতে হবে, এই কাজটা আমি নিজেই করব, তাই সেটা কি হয়েছে? কর্তৃকারক। আর আমাকে ঘৃণা করে, তাহলে ঘৃণা করার কাজটা কিন্তু অন্য কেউ করে, সরি আমি তোমাকে ঘৃণা করি, তাহলে ঘৃণাটা আমি করি। আর কাকে ঘৃণা করি? তোমাকে, আমার ঘৃণা তোমার উপরে, ঠিক আছে। আমরা শেখ হাসিনাকে ঘৃণা করি, তাহলে কাকে ঘৃণা করি? ঘৃণা করার কাজটা আমরা করি। আমাদের ঘৃণা কার উপর যে পড়ে? শেখ হাসিনা, ঠিক আছে, আমাদের ঘৃণার শিকার সে, ঠিক আছে, সে ঘৃণার শিকার হয়েছে, তাকে এখন সবাই করুণা করো, করে তাকে সম্মানিত করো, টুক করে যাতে ঢুকে পড়তে পারে। আসো, এখন ছাদে বৃষ্টি পড়ে, দেখো এখন এই জায়গায় একটু কথা আছে আর কি, বৃষ্টি পড়ে আর পানি পড়ে, তো এইটার পার্থক্যে যদি বলি আর কি, এইটার আলোচনা এখন, আচ্ছা ছাদে, এটা তো আমরা বুঝতে পারছি আর কি। তো এইটা নিয়ে আমি এখন এই জায়গায় আলোচনা করব না, কারণ তাতে তোমাদের একটু জটিলতার সৃষ্টি হবে। দুই ব্যাখ্যা আছে, আমরা পরে আলোচনা করব আর কি, এখানে আর না করি। এরপরে যেটা ছিল, আমরা আর এদিকে না আগাই, আমরা একটা গুরুত্বপূর্ণ পাঠ শেষ করলাম। এবার আমাদের দেখার বিষয় যে আমরা যে বিউপিতে পরীক্ষা দিতে চাচ্ছি, সেখানে লেটেস্ট ইয়ারের প্রশ্নগুলো কেমন ছিল আমরা একটু দেখবো আর কি, সরেজমিনে দেখবো। যাযাবর কার ছদ্মনাম, তার মানে হচ্ছে দেখো সাহিত্যিকদের ছদ্মনাম পরীক্ষায় আসতে পারে। তোমাদের লেকচার শিটে অলরেডি হচ্ছে, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর লেকচার শিটে খুব সম্ভবত হচ্ছে 8 নম্বর লেকচার এটা থাকবে আর কি। তো তোমরা এটা দেখবা আর কি, এই সপ্তাহে তোমাদের ক্লাস হবে বা অনেক জায়গায় হয়ে গেছে আর কি। সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে যে বিনয় মুখোপাধ্যায়, শরৎচন্দ্রের তোমরা জানো যে নাম ছিল কি? শ্রীকান্ত না কমলাকান্ত, সরি। আর
কমলাকান্ত ছিল কি বঙ্কিমচন্দ্র আর কি, শরৎচন্দ্রের না আর কি, আমি ভুলে বলে ফেলছি আর কি। তোমাদের দেখবা শিটে সুন্দর করে দেওয়া আছে আর কি, বা 8 নম্বর লেকচারে যে লেকচারটা নেওয়া হয়েছে সেখানেও আমরা এটা আলাদা করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এরপরেরটা আমরা দেখি, নিধাক শব্দের অর্থ কি? গ্রীষ্ম। নিদাগ তোমাদের জানো এটা শব্দ অর্থ থেকে তোমাদের প্রশ্নটা আসছে, এই জন্য শব্দ অর্থ। তার মানে আমি এখন যেটা বলবো কোন জায়গা থেকে কেমন প্রশ্ন আসছে, তাহলে সাহিত্যিকদের ছদ্মনাম পরীক্ষা আসতে পারে, এখান থেকে দেখলাম আমরা শব্দ অর্থ পরীক্ষায় আসছে আর কি। এরপরে যদি আমরা খেয়াল করি যে নানান দেশে নানান ভাষা বিনে বিনে স্বদেশী ভাষা পড়ে কি আসা, আচ্ছা এখানে এটা রচয়িতাকে আমরা যদি দেখি, এটা হলো রামনিধি গুপ্ত হচ্ছে এটার রচয়িতা। এরকম কোনো না কোনো লাইন আসতে পারে যেটা আর জিজ্ঞাসা করতে পারে। এইটা আসলে প্রশ্নটা ধরা খুবই কঠিন কাজ, তবে আশার বাণী হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো দেখলে এগুলো প্রায় অনেক বাক্য মাঝে মধ্যেই কমন এসে থাকে। তা আমরা বিগত সালের প্রশ্নগুলো একটু খেয়াল করে তারপর পরীক্ষার হলে যাব। এরপর দেখো বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে, সেটা হচ্ছে ইন্দ্রনাথ। এটা শরৎচন্দ্রের লেখা একটা উপন্যাসে আছে, আত্মজীবনীমূলক লেখা আর কি তার, সেখানে আমরা দেখতে পাই। তো আমরা ব্যাখ্যায় যাচ্ছি না, এটাও বিগত সালে দেখলে আমরা পাবো আর কি। দাহ মানে দেখো দহন করা আর কি, দাহ। আর দাহ্য কোন ধরনের পদ পরিবর্তন, আমরা জানি দাহ কথাটা হচ্ছে বিশেষ্য আর দাহ্য হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা বিশেষ্য বিশেষণের এখানে এই জিনিসটা পড়েছো, সেখান থেকে এটা কমন আসছে আর কি। এরপরে আচার কোন ভাষার শব্দ, আমরা জানি আচার, দেখি কে বলতে পারে, এটা একটু সবার উপর ছেড়ে দিই দেখি, দেখো কোনটা। তোমাদেরকে ক্লাসে পড়ানোর সময় আশা করি শিক্ষকরা বলে দিয়েছেন, পরীক্ষায় সব থেকে বেশি আসে দেখবা ফার্সি এবং পর্তুগিজ। ফার্সি আসলে একটা ফরাসি নামে একটা সবসময় একটা অপশন দিয়ে থাকে। তো ফরাসি মানে হচ্ছে ফ্রেঞ্চের ভাষা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছরও ফ্রেঞ্চ থেকে আসছে, গ্যারেজ শব্দটা দিয়েছিল আর কি, তোমরা জানো। কিন্তু ওভারঅল যদি দেখো ফার্সি এবং পর্তুগিজ সব থেকে বেশি পরীক্ষায় আসে, এবং আচার হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। তোমরা যারা কমেন্টস করেছো তাদেরকে ধন্যবাদ, আমি কমেন্টসগুলো দেখি নাই। তো দেখো রেইনকোট গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে, দেখি এটা কি বলতে পারে। রেইনকোট গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে, তোমরা যেহেতু পড়ালেখা এটা করছো এবং এটা বলতে পারবে না যে এটা শর্ট সিলেবাসে না, এটা তো বলতে পারবে না। তোমরা অলরেডি ইন্টারমিডিয়েটে রেইনকোট পড়ে আসছো, তো দেখি কে বলতে পারে। সবার উত্তর এত রাইট হয় কেমনে? তোমাদের কাছে কি প্রশ্ন ফাস্টাস হয়ে গেছে নাকি? পড়ালেখা ভালোই করছো বোঝা যায় আর কি। এখানে বর্ষা আর কি, তোমরা হেমন্তটাও কিন্তু ওখানে ছিল, এই জন্য অনেকের মনে হতে পারে যে হেমন্ত বা শীতের কথা আছে, ঠিক আছে। কোনটা আসলে বুঝাইছে আমরা একটু দেখিয়ে দেবো আর কি। ভোর রাত থেকে বৃষ্টি, দেখো বৃষ্টির কথাটা সর্বপ্রথম কথা আসছে আর কি। অপরদিকে দেখো হেমন্ত শীত এই কথাগুলো অনেক পরে আসছে। যদি আমরা আগের লেখাগুলো একটু খেয়াল করে পড়ি তাহলে দেখব বৃষ্টির কথা আসছে, বা মেঘ তোমার বর্ষাকাল বা বৃষ্টির দিনের কথা আগে বলা হয়েছে আর কি। তো সেই জন্য এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যাতে করে তোমরা বিষয়টা আর কি ইয়ে করতে পারো আর কি। প্রাণীবাচক অপ্রাণীবাচক উভয় শব্দে ব্যবহৃত হয় কোনটা, সেটা হচ্ছে দেখো গুচ্ছ, এটা শুধুই বস্তু মানে অপ্রাণীবাচক। গণ শুধু প্রাণী, তাও কি উন্নত প্রাণী, তোমরা ইয়েতে পড়েছো যেমন জনগণ, তারপর সাংবাদিকগণ, এরকম কথা বলতে হয় আর কি। কুল কথাটা এখানকার উত্তর হবে, কারণ কুল কথাটা বলা যায় মানবকুল, পক্ষীকুল, সব কিছুর সাথে এই কথাটা আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে মনে রাখতে হবে যদি আমরা এই কুল বলি, এটা নদীর কুল মানে হচ্ছে কিনারা, উপকূল যেটা আমরা বলি, কুলের কাছাকাছি অঞ্চল উপকূল বলি, এই কুল। কিন্তু কয় রস্যুলা কুল দিলে কিন্তু আমরা তখন বহুবচন হিসেবে এটা ব্যবহার করি, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। আচ্ছা তারপরে দেখো, তার মানে এখানে বচন থেকে প্রশ্ন আসছে। শুদ্ধোধন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, দেখো মূল শব্দটা কি শুদ্ধ যোগ ওদন। যদি আমরা একটু খেয়াল করি আর কি, এইটা কিভাবে আর কি হতে পারে আর কি, মূল শব্দটা শুদ্ধ যোগ ওদন হবে আর কি। এরপর আমরা যদি খেয়াল করি আর কি, এটি একটু ভিন্নভাবে আসছে আর কি। উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাস গঠনের উদাহরণ কোনটি, উপসর্গ দিয়ে কর্মধারয় সমাস হয়েছে, তাহলে সেটা কোনটা হবে, সকাল। দেখো স উপসর্গ আছে কালের আগে, সেটা হচ্ছে উপসর্গ দিয়ে, এটা অলরেডি দেখবা কমন আসছে তোমাদের শীট থেকে আর কি। তো তারপর আমরা দেখব
প্রশ্নগুলো কেমন ছিল আমি জাস্ট ধরনগুলো বলে যাচ্ছি, পাশাপাশি আমরা একটু দেখে নিচ্ছি আর কি। যদি খেয়াল করি, আমার গানের মালা আমি করব কারে দান, কোন কারকে কোন বিভক্তি। তার মানে বোঝাচ্ছে আমার গানের মালা আমি করব কাকে দান। আমরা যদি কাকে দিয়ে প্রশ্ন করি এবং এটা দান শব্দটা ব্যবহার করেছি, যে দান, আমরা জানি কোনো কিছু দান করে দেয়া বা কোনো কিছু নিঃশর্তভাবে দিয়ে দেওয়া যদি এরকম বোঝায় তাহলে সেটা কি কারক হয়? সম্প্রদান কারক হয়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাই যে সম্প্রদান কারকটা নাই, তাহলে এখানে বলছে সম্প্রদান, আমি বলেছিলাম তোমাদের সম্প্রদান কারক এখন কোন কারকের অন্তর্ভুক্ত, তাহলে সেটা কি কর্মকারকে শূন্য, কারণ কি কারে বলেছে, সেজন্য এখানে আসছে কর্মকারকে শূন্য। সম্প্রদান থাকলেও আমরা দিতে পারতাম। এখন দেখো, ময়ূরের সনে নাচিছে ময়ূরী, বাক্যটিতে সনে মানে কি সাথে, ইংরেজিতে সাথে বলতে আমরা কি বুঝি? উইথ। আর উইথ কি প্রিপোজিশন, বাংলায় প্রিপোজিশনের নাম কি? সেটা হচ্ছে অনুসর্গ। তাহলে অনুসর্গের আরেকটি নাম আছে কিন্তু কর্মপ্রবচনীয়, দেখবা তোমরা যেখানে পড়ছো সেখানে লেখা আছে, বা কারক অব্যয়, আর ইংরেজিতে মনে রাখবা সেটা হচ্ছে প্রিপোজিশন। সেটা হচ্ছে অনুসর্গ, সনে মানে কি সাথে। দারুণ প্রশ্ন, এখান থেকে এর আগেও প্রশ্ন এসেছে অলরেডি, তো সেটা তোমরা দেখবা, আমরা আরো সামনে যাই দেখতে থাকি। শুদ্ধ শব্দগুচ্ছ শনাক্ত করো, শুদ্ধ বলেছে কিন্তু, তার মানে ভুল থাকলে সেটা কিন্তু মিচিং আর কি। দেখো শিরোচ্ছেদ বানান ভুল, এখানে সক্ষতা শব্দটা হয় না। দেখো ভুতুড়ে, আমরা জানি শুধু অদ্ভুত বানানে রস্যুকার, আর সব শব্দে যত শব্দে ভূত আছে সব দীর্ঘকার হয়, তাই এখানে ভুতুড়ে শব্দ ঠিক আছে, উদ্ভূত শব্দ ঠিক আছে। আচ্ছা, তো এটা যেহেতু এই অপশনগুলো অলরেডি মিসিং হয়ে গেছে, এক একটা ভুল থাকলে সেই অপশন বাদ, তাহলে ভুতুড়ে রাইট। পরিষ্কার, আমরা দেখো পরিষ্কার এখানে রস্যই আছে, রস্যের পরে মূর্ধন্য সহায় ঠিক আছে। পুরস্কার রর সাথে অ আছে, অর পরে দন্ত সহায়, তাই এখানে আমরা দেখছি তিনটাই ঠিক আছে, তাই এইটাই উত্তর। একত্রিত শব্দটা ভুল প্রয়োগ, অধীনস্থ হয় না, অধীন শব্দটা রাইট, আর একত্র শব্দটা রাইট। এখানে পুরস্কার বানানটাও ভুল, তাহলে এগুলো সব হচ্ছে ভুল। তোমাদের যেহেতু বানানের ক্লাসটা অনেক আগে হয়েছে এবং তোমরা প্র্যাকটিস করতেছো, এটা তোমাদের জানা আছে। যদি আমরা লক্ষ্য করি যে 14 নম্বরে দেখো কেশগণ্ডুর বাগধারাটির অর্থ কি, এটা আমরা মনে হয় সবাই জানি আর কি, সেটা হচ্ছে কি গোড়া থেকে শুরু। এরপরে দেখো রাজর্ষি কোন সমাসের উদাহরণ, যিনি রাজা তিনি ঋষি, তাহলে এটা কি হবে? কর্মধারয় সমাস। এটাও তোমাদের নবম দশম শ্রেণী বা ব্যাকরণ বইগুলো থেকে একদম কমন একটা প্রশ্ন। এরপর দেখো ধীর শব্দটির বিশেষ্য কোনটি, ধীর শব্দটির বিশেষ্য কোনটি, এখানকার উত্তর হবে হচ্ছে ধীরতা। লক্ষ্য করো, যদি এখানে লেখা থাকতো যে ধৈর্য, বানানটা যদি ঠিক থাকতো তাহলে সেটা উত্তর হতে পারতো, কিন্তু এটা ভুল কেন? কারণ ধৈর্য এখানে দেখো অতিরিক্ত দুইটা জ দিয়েছে, এই জন্য অপপ্রয়োগ ঘটেছে। আচ্ছা, তো আর এগুলো তো হতেই পারে না আর কি, যেহেতু নাউন জিজ্ঞাসা করেছে এটার বিশেষ্য কি বা নাউন কি, তাই সেটা হয়েছে ধীরতা। অপরদিকে আমরা যদি খেয়াল করি যে হচ্ছে নাবালক শব্দের না উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে, আমরা খুব ভালো করে জানি যে না, না কথাটা কোন জায়গা থেকে আসছে, দেখি তোমরা তো উপসর্গ পড়ছো। আমি জানি এলাকাতে শীত পড়ছে, কিন্তু এলাকায় এত এত শীত পড়ছে না যে তোমাদের হাত একদম জমে গেছে, কমেন্টস করতে পারছো না, বিষয়টা এরকম না। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা জানি ফার্সি উপসর্গ 10টি, আরবি 6টি, হিন্দি উর্দু হিন্দি 1টি, ইংরেজি 4টি। মনে আছে তো উপসর্গগুলো? আচ্ছা, এরপরে লক্ষ্য করো যে এর পরের প্রশ্ন কি আছে, আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না। দেখো আজ বাবা বেঁচে থাকলে কষ্ট হতো না, তাইলে একটা কাজ আর একটা কাজের উপর ডিপেন্ডেন্সি আছে, তার মানে শর্ত নির্দেশ করেছে আর কি, যে তার কষ্ট না হওয়ার শর্ত কি? তার বাবার বেঁচে থাকা, এই জন্য সাপেক্ষ ভাব প্রকাশ পেয়েছে। তোমরা অলরেডি ক্রিয়ার ভাব দেখো 4টি, সেখানে তোমরা পড়েছো। অনুজ্ঞা ভাব হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ নিষেধ অনুরোধ। নির্দেশক কি? ইংরেজির অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ, সাধারণ বিবৃতি বা হচ্ছে প্রশ্নবোধক হলে হয়, আর অনির্দেশক নামে কোনো ইয়ে নাই, তাই এখানকার উত্তর হবে হচ্ছে সাপেক্ষ ভাব। এরপরেরটা দেখছি আমরা, যে লেখা আছে বাংলা স্বরবর্ণে মৌলিক স্বরধ্বনি কয়টি, বাংলা স্বরবর্ণে মৌলিক স্বরধ্বনি কয়টি। দেখো এখানে কিন্তু
বাংলা স্বরবর্ণে বলেছে আর কি। ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি কয়টি? তাহলে এখন দেখো আমরা জানি উত্তর কয়টি, 7টি আর কি। এরপরে যদি খেয়াল করি, কি বললে আমি পাগল, শূন্যস্থানে আসলে কি বসবে? আমরা সবাই জানি যে এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন বসবে আর কি। কি বললে আমি পাগল, এরকম একটা বিস্ময়সূচক চিহ্ন হবে আর কি। তো আমরা এই প্রশ্নটা দেখলাম। এরপরে আমরা এই সেশনেরই যদি লেটেস্ট আরেকটা প্রশ্ন যেটা আসছিল সেটা যদি খেয়াল করি আর কি, অন্তত আমরা 2টা প্রশ্ন দেখতে পারি, তাহলে এটা আমাদের একটা প্রশ্নের স্টাইলগুলো কেমন হয় সেটার একটা ধারণা আমাদের থাকবে আর কি। যতটা কঠিন মনে করছে এত কঠিন না, 2-1টা প্রশ্ন ছাড়া অধিকাংশ তোমাদের পড়ালেখার মধ্যে হবে ইনশাআল্লাহ। দেখো, ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি? আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে এবং সেই ফলা হচ্ছে 6টি। আচ্ছা, এবং বলছে ফলার বৈশিষ্ট্য কি, আমরা এখন দেখি সেটা। তাইলে এখন আমরা জানি ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি। এখানে দেখো অপশন এইটাই রাইট হয়, একটাই আছে অপশন। ওরা আরো কনফিউশন অপশন বানাতে পারতো, আরো কয়েকটা 6টি লিখলে আমরা কনফিউশনে পড়তাম। আচ্ছা, যেহেতু একটাই লিখছে, উত্তর আমরা সহজে পেয়ে গেছি 6টি। আর এর কাজ হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হিসেবে সে কাজ করে। 2 নম্বর প্রশ্নে আমরা দেখব ডয় শূন্য র এবং ঢয় শূন্য র উচ্চারণের স্থান কি? সেটা হচ্ছে পশ্চাৎ দন্তমূল। তোমরা অলরেডি 9ম-10ম শ্রেণী বই বা তোমরা লেকচার শিটে সব জায়গায় এই বিষয়গুলো পড়েছো। ডয় শূন্য র বলি, আমরা বলি গাড়ি, বাড়ি বা আষাঢ়, যেটাই বলি আর কি। দৃঢ়তা, এটা বলতে গেলে দেখো আমাদের জিহ্বাটা আসলে কি হয়, পশ্চাৎ দন্তমূল কেন বলছে আর কি। আমরা আষাঢ়, দেখো গাড়ি, বাড়ি এটা বললে আমরা যদি ছকের মধ্যে দেখি তাহলে এখানে দেখব পশ্চাৎ দন্তমূলের মধ্যে এই শব্দটা আমাদের আছে আর কি। আচ্ছা, তো এটা আমাদের ওই ছকটা মনে রাখলে সেখান থেকে প্রশ্ন কমন আসছে, এবং এখান থেকে কিন্তু ইদানিং ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় প্রশ্ন আসছে। এটা আমরা একটু ভালো করে দেখবো আর কি। কাজী নজরুল ইসলাম সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? সেটি কি পালা গান রচনা করেন, স্বর্ণপদক পান, বিভূতি, তারপরে কি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন, সবগুলো ঠিক আছে। বাঙালি পল্টনে হাবিলদার ছিলেন, এইটা হচ্ছে তার ইয়েতে সঠিক নয়। এরপরে দেখো, নিচের কোনটি সমুদ্রের সমর্থক শব্দ নয়? সমুদ্র, অর্ণব মানে সমুদ্র, পারাবার মানে সমুদ্র, প্রবাহিনী মানে হচ্ছে নদী, সেই জন্য এইটা সমর্থক শব্দ নয় কিন্তু বলেছে। এই যে দেখো নয় কথা বলেছে, ভেজাল একখান লাগিয়ে দিয়েছে। পাথার মানে সমুদ্র, বারিধি মানে সবগুলো মানে সমুদ্র। তারপর আমরা যদি দেখি 5 নম্বর, দেখো সত্য বই মিথ্যা বলিব না। লক্ষ্য করো, সত্য বই মিথ্যা বলিব না, এই বলছে চিহ্নিত শব্দটি। ঠিক আছে, এখন চিহ্নিত শব্দটি বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? আসলে এখানে ওরা চিহ্নিতটা করেনি, এটা ভুলে মনে হয় ভুল হয়েছে, বইয়ের নিচে দাগ ছিল মূলত। এখন দেখো এই বই মানে বই, খাতা, কলম এইগুলো না, অর্থাৎ নাউন না। কিন্তু যারা প্রশ্ন করছে খুব চালাক, এই জন্য শুরুতেই দেখো বিশেষ্য অপশনটা দিয়ে রাখছে, কিন্তু এটা বিশেষ্য হবে না। এখানে বোঝাচ্ছে সত্য বই মিথ্যা বলিব না, মানে সত্য ছাড়া মিথ্যা বলিব না। তোমরা যেখানে অনুসর্গ পড়েছো, অনুসর্গে দেখবে একটা ছক আছে এবং সেখানে এর ভিতরে বই কথাটা লেখা আছে। এই যে বই, 2 ভাবে লেখা যায় বই। যদি বলে এই দুইটাই কি এক, আমি বলবো হ্যাঁ এক। কিভাবে? দেখো এখানে কি কি আছে, ব, তার সাথে একটা অ, তারপরে একটা রস্বই। এখানে কি কি আছে, ব যোগ, আমরা যদি ভাঙি তাহলে কি আছে, ওইকার, ওই, তাহলে ব যোগ ওই, এই। অপরদিকে এখানে আছে দেখো ব, দেখো এটা কিন্তু হর্ষ দিচ্ছে, এটা আবার র মনে করো না আর কি, তাহলে ব থেকে অ আলাদা করছি তাই হর্ষ। এখন তাহলে এটা কি পেলাম, ব যোগ অ প্লাস রস্বই মানে আমাদের জানা আছে ওই, তাহলে এই যে ব ওই, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটার অর্থ কি, সেটা বই হোক আর হচ্ছে এই বই হোক আর এই বই হোক, এই দুইটাই কিন্তু এখানে ছাড়া অর্থে ব্যবহার হয়েছে, ছাড়া বা ব্যতীত অর্থে। তার মানে সত্য বই মিথ্যা বলিব না, তার অর্থ হচ্ছে সত্য ছাড়া মিথ্যা বলিব না। এই জন্য উত্তর হয়েছে অনুসর্গ। একটু আগে বলেছি অনুসর্গ মানে কি, আমি একটু আগে লিখেছি যে হচ্ছে তার নাম কর্মপ্রবচনীয়, আরেকটি নাম আছে, আরেকটি নাম হচ্ছে লিখে দিয়েছি তোমাদেরকে প্রিপোজিশন। আমরা জানি ছাড়া প্রিপোজিশন কি, আমরা জানি ছাড়া উইদাউট, ইংরেজি করলে কি হয় উইদাউট। উইদাউট দেখো তো ইংরেজিতে কি হয়, প্রিপোজিশন, আর বাংলায় সেটা কি হয়ে যাবে অনুসর্গ।
সত্য বই মিথ্যা বলিব না, মানে সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওকে, অনেকক্ষণ বকবক করলাম। এবার দেখো, সমুদ্র হিমাচল, তার মানে হচ্ছে হিমাচল হতে সমুদ্র পর্যন্ত। দেখো কথাটা যদি শুরুতে আসে, একটা উপসর্গ, একটা উপসর্গ, উপসর্গ যদি শুরুতে আসে তাহলে কি হয়, সেটা অব্যয়ীভাব সমাস। কোন সমাস হবে? অব্যয়ীভাব সমাস। তোমাদের মনে হতে পারে এটা কিভাবে হচ্ছে। আচ্ছা একটু বলি, লক্ষ্য করো। যদি বলি দেখো, অব্যয়ীভাব সমাসের পূর্বপদ আর পরপদ, অব্যয়ীভাব সমাসে মনে রাখবো, অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পায়? পূর্বপদের অর্থের প্রাধান্য পায়, পরপদের অর্থের প্রাধান্য পায় না। এটা হলো আমাদের সংজ্ঞা। তাহলে আমি যখন বলছি দেখো মরণ, মরণ মানে কিন্তু মৃত্যু, যখনই আমি তার আগে লাগাবো তার অর্থ দাঁড়াবে কি জানো? আমরণ, মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত, নট মরণ বোঝাবে, মৃত্যু পর্যন্ত সময়টাকে বোঝাবে। তাহলে এসে দেখো মরণ কথাটা আমরণ শব্দের সাথে সারা জীবন ঝুলে থাকবে, কিন্তু এর আসল অর্থ প্রকাশ করতে পারবে না। এখন বোঝাচ্ছে মৃত্যু পর্যন্ত সময়। যেমন দেখো আমি বললাম যে হচ্ছে কুল, তাহলে কুল মানে একটু আগে তোমাদেরকে বলেছি কিনারা, নদীর কিনারা, সমুদ্রের কিনারা, যেখানে দেখো মানুষ বসবাস করছে। এই যে আমরা বলি উপকূলীয় অঞ্চল, আমাদের বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার, এইসব জায়গায় কিন্তু দেখো মানুষ কিন্তু বসবাস করছে, কুল কিনারা। কিন্তু যখনই আমি মানে উপকূলীয় অঞ্চলে বসবাস করছি, কিন্তু কুলের মধ্যে কিন্তু দেখো তোমার পানি আছে, নৌকা আছে, জাহাজ আছে। কিন্তু যখনই আমি কুলের আগে উপকথাটা লাগিয়ে দিচ্ছি, তখন কুল কথাটার অর্থ কিন্তু লেস হয়ে যাচ্ছে। কারণ উপকূলের সাথে কুল কথা থাকবে, কিন্তু প্রকৃত কুল বলতে যা বোঝায়, কুলে যেরকম তোমার কি থাকে, পানি থাকে, উপকূলে কিন্তু পানি থাকে না। উপকূলীয় অঞ্চলে কি মানুষ পানির মধ্যে বসবাস করতেছে? সেখানে তো মানুষ তার ক্ষেত খামার, বসত বাড়ি সব কিছুই তো আছে। আচ্ছা, তাহলে দেখো এসে কুল কথাটার অর্থ আউট করেছে, তাই এখানে দেখো পুরো পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। অনুরূপভাবে এখানে এই যে কথাটা এসে দেখো অর্থটা, পরের অর্থটাকে আউট করে দিচ্ছে, যে সমুদ্র হতে, এই হিমাচল হতে সমুদ্র, মানে হ্যাঁ হিমাচল হতে সমুদ্র পর্যন্ত দেখো বোঝাচ্ছে আর কি। তাহলে পর্যন্ত অর্থে ব্যবহার হচ্ছে আর কি, নট সমুদ্র বা হিমাচল বোঝাচ্ছে, সেই পর্যন্ত জায়গাকে বোঝাচ্ছে। অনুরূপভাবে দেখো মরণ পর্যন্ত সময়কে বোঝাচ্ছে। উপকূল এসে দেখো কুল কথার অর্থ আউট করে, শুধু কুলে পানি থাকে কিন্তু উপকূলে কিন্তু পানি নেই, জাহাজ নাই, সেখানে মানুষ বসবাস করছে। আচ্ছা, তাহলে দেখো এখানে পুরো পদের অর্থের প্রাধান্য পেয়েছে, সেই জন্য সেটা হয়েছে দেখো অব্যয়ীভাব সমাস। তোমরা অনেকেই বলবা যে উপসর্গের কথা আপনি বলেছেন, উপসর্গ তো প্রাদি সমাসেও থাকে। কিন্তু মনে রাখবা প্রাদি সমাসে উপসর্গ থাকবে, বাট প্রাদি সমাসে উপসর্গ থাকবে, কিন্তু পরপদের অর্থ আউট হয়ে যাবে না। যেমন আমি কিন্তু এবার একটু প্রাদি নিয়ে কথা বলছি আর কি। সেটা হচ্ছে, যেমন আমি বললাম ভ্রমণ, এবার লিখলাম পরিভ্রমণ। দেখো ভ্রমণ মানে ভ্রমণ, পরিভ্রমণ মানেও কিন্তু সেই ভ্রমণই। তাহলে ভ্রমণ, দেখো পরি উপসর্গ এসে ভ্রমণ কথাটার অর্থ কিন্তু পুরোটা আউট করে দিতে পারে নাই, মানে শেষ করে দিতে পারে নাই। লক্ষ্য করো, যদি আমরা বলি যে হচ্ছে যে লয়, লয় মানে ধ্বংস, প্রলয় মানেও কিন্তু প্র উপসর্গ আসছে, প্রলয় মানেও দেখো ধ্বংস। তাইলে প্র উপসর্গ এসে লয় কথার অর্থ কিন্তু পুরোপুরি ডিলিট করতে পারে নাই। খুব ঠান্ডা মাথায় বুঝো, কিন্তু আমি কিন্তু অব্যয়ভাব এবং প্রাদি সমাসের পার্থক্যটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, না বললেও পারতাম, উত্তর বললেও হয়ে যেত আর কি। এইটা হলো বিষয় আর কি। যেমন প্রভাত, এগুলো কেন প্রাদি সমাস? ভাত মানে, এই ভাত মানে কিন্তু খাবার ভাত না আর কি, এই ভাত মানে আলো, প্রভাত মানেও দেখো প্রকৃষ্ট আলো, সকালের আলো। তাহলে একই জিনিস বোঝাচ্ছে, অর্থটা চেঞ্জ করতে পারে নাই, সেই জন্য এগুলো সব প্রাদি সমাস। বাট এই উপসর্গ এসে দেখো পরের অর্থটা আউট করে দিয়েছে, তাই এগুলো হবে হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক অনুরূপভাবে এখানে বলছে মানে হিমাচল থেকে সমুদ্র পর্যন্ত যে জায়গাটাকে বোঝাচ্ছে আর কি। এখন হিমাচল মানে বুঝো তো, আবার হিম যোগ অচল সন্ধি বিচ্ছেদ করলে কি হয়, তার মানে ঠান্ডা পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত,
এই যে জায়গাটা আর কি সেটাকে বোঝাচ্ছে। তার মানে নর্থ সমুদ্র বা নর্থ হিমাচলে এটাকে বোঝাচ্ছে না, দুটোর একটাও বোঝাচ্ছে না। তাহলে আ এসে দেখো অর্থটা পরপদের অর্থ আউট করে দিয়েছে, সেই জন্য সেটাকে আমরা বলছি যে হচ্ছে অব্যয়ভাব সমাস। দেখো এখানে প্রভাত শব্দটা বলছিলাম, এটা প্রাদি সমাস, কিন্তু আমি যদি এখন বলি হা ভাত, হা ভাত, ভাত মানে ভাত, বাট হা ভাত মানে কিন্তু ভাত না। এই হা এসে ভাত কথাটার অর্থ আউট। হা ভাত মানে হচ্ছে ভাতের অভাব। ভাত আর ভাতের অভাব দুটো কথা কিন্তু এক না রে ভাই, দুটো আলাদা জিনিস। মরণ মানে মৃত্যু, আর আমরণ মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত সময় বোঝাচ্ছে। বললাম তোমাকে আমরণ আমি সহযোগিতা করব, তার মানে আমার মরণ বোঝাচ্ছি না, আমার মৃত্যুর আগ পর্যন্ত যত সময় আছে সেই সময় পুরোটাই তোমাকে সহযোগিতা করব। যাই হোক, আমি এই কথার মধ্যে বিস্তারিত এই সময় না গেলেও পারতাম, কারণ হচ্ছে এটা মূল টপিকে সমাস পড়াইতে থাকলে সেই সময় তার একটা আলোচনার শেষে এসে বললে জিনিসটা সুন্দর হয়। যেহেতু আমরা একটা জিনিস বলতে যে একটু ডিটেলস বলে ফেলছি, দু একজনের একটু যদি বুঝতে কষ্ট হয়ে যায় তাদের জন্য আমি দুঃখিত, বাট যারা সমাজ সম্পর্কে ধারণা রাখে তারা আমার মনে হয় এখান থেকে একটা বার্তা পেয়েছে। এক্ষেত্রে একটু বলে রাখি যে অনেক জায়গায় প্রাদি সমাসে দু একটি উদাহরণ ভুল দেওয়া আছে, দু একটা ব্যাকরণে আর কি, এইটা একটু খেয়াল করতে পারলে জিনিসটা সুন্দর আর কি। এখন যদি খেয়াল করি কোনটি প্রাতিপাদিকের উদাহরণ, এটা জানো যে এটা বিভক্তিহীন নামপদকে কি বলে, প্রাতিপাদিক। সেটা হচ্ছে দেখো বই, নাম শব্দ বিভক্তিহীন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এটার প্রত্যয়ের ক্লাসে ডিটেলস যাব, যেহেতু শর্ট সিলেবাসে এটা ছিল না, এটার আমি ডিটেলস আর যাচ্ছি না, সময় চলে যাবে বেশি। জাল স্বপ্ন, স্বপ্নের জাল কার লেখা, এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের। তোমাদের অলরেডি এটা একটু মুখস্থ বিষয় থেকেই আসছে। এ ধ্বনির উচ্চারণে কোন নিয়মটি সঠিক নয় বলেছে আর কি, সেটা হচ্ছে পদের অন্তে সংবৃত, পদের অন্তে সঠিক নয়, ঠিক আছে। দুই অক্ষর বিশিষ্ট পদে বিবৃত, সরি এটার উত্তর হবে এইটা, আমি একটু ভুলে দিয়ে ফেলছি আর কি, এই জন্য কনফিউশন হচ্ছে। কয়েকটা জায়গায় এটা ভুল দেখেছি আর কি, বাট এইটা হবে পদের অন্তে কখনো বিবৃত হয় না আর কি, বরং হচ্ছে পদের শেষে যদি এ থাকে তাহলে সেটা সবসময় সঠিক নয় বলেছে, সংবৃতই থাকে আর কি। দুই একটা জায়গায় এটা ভুল আছে, এটা ঠিক করে নিও। আর এরপরে দেখো, যদিও এই প্রশ্নটা আর আসবে না এখন, এটা নিয়ে আমাদের দেখার বিষয় আর কি, উচ্চারণ থেকে একটা প্রশ্ন আসছে আর কি। এবার দেখো কি ধরনের ধ্বনি পরিবর্তনের স্বরের স্থান পরিবর্তন বা আগমন ঘটে না। দেখো ধ্বনি পরিবর্তন কিন্তু আগে খুব বেশি আসেনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার দিয়েছে, তোমরা জানো বিপ্রকাশের উদাহরণ কোনটি, এবং এখানেও দেখো ধ্বনি পরিবর্তন নিয়ে গত বছর বিউপিতে প্রশ্ন এসেছে যে কি ধরনের ধ্বনি পরিবর্তনের স্বরের স্থান পরিবর্তন বা আগমন ঘটে না। স্থান পরিবর্তন হলে আমরা জানি ধ্বনি বিপর্যয় বা অপিনিহিতি ঘটে। অপরদিকে বলেছে আগমন ঘটে না, আগমন ঘটলে স্বরাগম ঘটে। আচ্ছা, তাহলে স্বরাগম হবে না কারণ আগমন ঘটবে না। আচ্ছা, এবার আসি পরিবর্তন, স্বরসঙ্গতিতেও কিন্তু পরিবর্তন ঘটে। অসমীকরণ আমরা জানি কল কল থেকে কলাকল, চল চল থেকে চলাচল, টপ টপ থেকে টপা টপ, এখান থেকে একটা আকার আসে, তাহলে সেটাও হবে না। অপিনিহিতিতে কি জায়গাটা এক্সচেঞ্জ করে, তোমরা জানো আমরা যদি বলি অপিনিহিতি সেটা কি আজ ই থেকে আ ইজ, তাহলে দেখো রস্বই আর বর্গীয় এখানে জায়গাটা এক্সচেঞ্জ করেছে। যেহেতু বলেছে স্থান পরিবর্তন, স্বরের স্থান পরিবর্তন বা আগমন ঘটে না, তাই অপিনিহিত হবে না, কারণ স্থান পরিবর্তন ঘটে হচ্ছে অপিনিহিতিতে। তাহলে কোনটা উত্তর হবে, সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে স্বরলোপ। দেখো স্বরলোপে নতুন কিছু আসে না, আগমন ঘটে না এবং কোনো স্থান পরিবর্তন হয় না, সেই জন্য এটার উত্তর হয়েছে 4। ছাদ বাগান শব্দে ধ্বনি সমূহের উচ্চারণের স্থান সমূহ যথাক্রমে, খুব দারুণ একটা প্রশ্ন করেছে। তোমরা সবাই আমার সাথে যদি পড়ো তাহলে বুঝতে পারো। ছাদ বাগান, ছাদ ছ যদি আমরা উচ্চারণ করি তাহলে প্রথমে আমাদের কি হয়, তালুর সাথেই এটা লাগে, তালু। তাহলে দেখো অলরেডি শুরুতে ছাদ ছ বললে কিন্তু আমাদের জিহ্বাটা তালুর সাথে লাগে। তালু কোনটা, জিহ্বার উপরে যে তালু আর কি। তাহলে দেখো অলরেডি এই দুইটা আউট হয়ে গেছে। এরপর বলছে ছাদ, এবার যখন ছর পরে দ উচ্চারণ করব, দ ছাদ, তাহলে এবার দাঁতের সাথে লাগে, তাহলে দন্ত কোথায় কোথায় আছে, দেখো তালু তালু তালু, তারপর দন্ত দন্ত দন্ত, ঠিক আছে। এবার বলছে বাগান, আমরা জানি প ফ ব,
এটা ওষ্ঠবর্ণ, প ফ ব মানে ঠোঁট, ওষ্ঠবর্ণ আসে। দেখি এবার ওষ্ঠ কোনটায় কোনটায় আছে। এই যে ওষ্ঠ আছে, ওষ্ঠ আছে, বাট এখানে ওষ্ঠ নাই, তার মানে এই অপশনটা বাতিল হয়ে গেল। এবার বলছে গান, গান গ, আমরা জানি ক খ গ এটা কণ্ঠবর্ণ, ক খ গ এটা হচ্ছে কণ্ঠবর্ণ, বাট এই যে কণ্ঠবর্ণ এটাতে আছে, এটাতে নাই, তার মানে এটাও বাতিল হয়ে গেল। এবার দেখো বা গান, এবার দন্ত ন, আমরা জানি ত থ দ ধ দন্ত না কি দন্তবর্ণ, তাই সবগুলো ঠিক আছে হচ্ছে এই অপশনটাই এসে। এই প্রশ্ন খুব জটিল না, একটু খেয়াল করে উত্তর করলে এটা পারা যায়। দেখো ছাদ বাগান, ছ আসছে কি তালু, তারপর দেখো দ আসছে কি দন্ত, ত থ দ দন্তবর্ণ, এরপর দেখো বা প ফ ব ওষ্ঠবর্ণ, গ খ ক খ গ কণ্ঠবর্ণ, দন্ত না দন্তবর্ণ। আশা করি বুঝতে পেরেছো। তাছাড়া জানো চ ছ জ ঝ জানো তালব্য বর্ণ, তালব্য মানে কি তালু থেকে যেটা আসে সেটা হচ্ছে তালব্য বর্ণ। ওকে, এবার দেখো কোনটি ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ বলেছে আর কি, ক্রিয়াবাচক বিশেষ্য। এখন এখানে তো শুধুই ক্রিয়া আছে, হারবে হারবেই, ঠিক আছে। ক্রিয়াবাচক বিশেষ্য, আমরা জানি ক্রিয়ার পরে আ অথবা অন থাকলে সেটা হয় হচ্ছে ক্রিয়াবাচক বা ভাববাচক বিশেষ্য। তোমরা ক্রিয়াবাচকের আরেকটি নাম জানো কি, যে ভাববাচক, বা ইংরেজিতে পড়ছো কি ভার্বাল নাউন। তোমরা এটা আমাদের বিশেষ্য পদের মধ্যে প্রকারে পড়ছো আর কি। সেটা কি ভার্বের শেষে আ অথবা অন যুক্ত হলে সেটা কিসের কাজ করে, নাউনের কাজ করে। তোমরা ইংরেজিতে যেরকম জেরান্ড এবং ইনফিনিটিভ হয়ে নাউনের কাজ করে, অনুরূপভাবে দেখো তাইলে এখানে উত্তর হবে কোনটা, দেখো হারতে অসমাপিকা সমাপিকা, তাহলে এগুলো কিন্তু সব ক্রিয়া ক্রিয়া হচ্ছে, তোমাকে হারালেই হবে, ঠিক আছে। তাহলে এইটারই উত্তর হবে, কারণ এখানে হার থেকে ক্রিয়ামূলের সাথে হারালে, দেখো হারা, এখানে একটা দেখো আ আ আছে, তার মানে এটা হয়ে গেছে ক্রিয়াবাচক বিশেষ্য। এই যে এখানে দেখো আ আসছে, ভার্বের পর ক্রিয়ামূলের শেষে, হার ক্রিয়ামূলের শেষে আ আছে। এরপর দেখো প্রতিক্ষণ এবং উদ্বেল অব্যয় সমূহের অর্থ ক্রমানুসারে আসলে এটা কি হবে, সেটা হচ্ছে আমরা একটু দেখবো আর কি। উদ্বেল যদি আমরা একটু দেখি, প্রতিক্ষণ পৌনঃপুনিকথা, উদ্বেল দুই জায়গায় আছে আর কি। প্রতিক্ষণে এইটা তো আসছে পৌনঃপুনিকথা, দুটো আছে এখানে, বাট এর পরের অংশ বিরোধ সাদৃশ্য, উদ্যোগ বেল, বিরোধ নাকি সাদৃশ্য, আমি একটু কনফিউজ হয়ে গেছি আর কি। এই প্রশ্ন উত্তরটা একটু দেখতে হবে, আমি আন্তরিকভাবে দুঃখিত, এই মুহূর্তে মনে পড়ছে না আর কি, কিভাবে বলি আর কি, এই মুহূর্তে যেহেতু দুঃখিত, একটু তোমরা দেখবা আর কি। এরপর এটা দেখে আসলে কি আসছে, সেমিকোলনের বিরতিকাল কতক্ষণ, এটা মনে হয় তোমরা খুব ভালো করে জানো আর কি, যে এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়, থামার প্রয়োজন নেই, তোমরা কিছুতে জানো যেরকম কমা হাইফেন, কিছুতে আছে 1 সেকেন্ড, এটা তোমরা একটু পড়ে নিও আর কি। আমরা বিরাম চিহ্ন বা জ্যোতি বা ছেদ চিহ্ন থেকে দেখো এই বছর প্রশ্ন আসছে, 2টা প্রশ্ন আসছে এ পর্যন্ত বিউপিতে, তো এই একটা। এরপর দেখো এক কথায় প্রকাশ করো 60 বছর পূর্ণ উপলক্ষে আনন্দ উৎসবকে কি বলে, আমরা জানি সেটা হচ্ছে হীরক জয়ন্তী বলে আর কি। তাছাড়া দেখবে এখানে আছে সুবর্ণ জয়ন্তী, তারপর রজত জয়ন্তী, এগুলো এক কথায় প্রকাশের মধ্যে তোমরা পড়ছো, কোনোটা 25 বছর পূর্তি হলে, 50 বছর পূর্তি হলে, তারপরে 100 বর্ষ 100 বছর পূরণ হলে, এভাবে সব কিছু দেওয়া আছে আর কি। আরও আছে 75 বছর হলে, তো সেগুলো তোমরা একটু দেখো আর কি। নিচের কোন শব্দদ্বয়ে মূর্ধন্য ষ কোনো নিয়ম অনুসারে হয়নি, অর্থাৎ স্বভাবতই মূর্ধন্য ষ তোমরা পড়ছিলে বেশ কিছু মুখস্থ বিষয়, তোমাদের মনে থাকার কথা, সেটা কি যে ভাষা ভাষণ, এটা তোমরা আষাঢ় এই কথাগুলো পড়ছিলে, এবং পোষ, এই জন্য এটার উত্তর হচ্ছে এইটা। আর বাকিগুলো দেখো সবগুলো নিয়ম হয়েছে। প্রতিষ্ঠান দেখো ই আছে, বা টট হয়ের সাথে মূর্ধন্য ষ হয়। অনুষ্ঠান, বর্ষা দেখো রেপের পরে মূর্ধন্য ষ হচ্ছে। এরপর দেখো কৃষক, রিকারের পর মূর্ধন্য ষ হয়েছে, বাট এখানে কিন্তু এই যে দেখো স্বভাবতই মূর্ধন্য ষ এখানে দুইটাই, আর এখানে কিন্তু এইটা ছিল, এখানে এইটাও ছিল, এগুলো কিন্তু স্বভাবতই মূর্ধন্য ষের মধ্যে তোমরা পড়ছিলা, এগুলো দেখবা আর কি। কিন্তু বাকিগুলো নিয়ম কাজ করেছে। এখন অন্যগুলো একটা করে অপশন রাইট আছে, আর এটাতে 2টা অপশনই রাইট, তাই এটা উত্তর হিসেবে আমরা বিবেচনা করলাম। অন্যদিকে দেখো আমরা যদি খেয়াল করি আর কি,
যে দিব তোমার শ্রদ্ধা ভক্তি এই বাক্যে কারক বিভক্তি নির্ণয় করো। এখন আসলে এটা কোন কারক হবে? তাহলে তোমাকে, কাকে, তোমাকে অথবা কি, শ্রদ্ধা ভক্তি যেটাই প্রশ্ন করো, এখন দেখো সেটা হয়ে যাবে সম্প্রদান কারক। যদিও এখানে তারা প্রশ্ন করে এই তোমার নিচে সম্ভবত মূল প্রশ্নে দাগ দিছিল, এখানে স্লাইডে মিসিং হয়েছে আর কি। তো এটার উত্তর হবে সম্প্রদান কারক। কারণ আমি বলেছিলাম যে শিক্ষককে শ্রদ্ধা করো, কাউকে শ্রদ্ধা করলে, কাউকে কোনো কিছু একেবারে দিয়ে দিলে সেটা কি হয়? সম্প্রদান কারক হয়। আচ্ছা, এরপরে দেখি আমাদের রেস্তোরাঁ। তোমরা জানো রেস্তোরাঁ, ক্যাফে, তারপরে হচ্ছে তোমার গ্যারেজ, কুপন, আতাত, রেনেসা, এসব শব্দগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ওই যে সিরাজউদ্দৌলার পাশে যে সাফরে আসছিল, সাফরে নিয়ে আসছিল, এই শব্দগুলো ফরাসিরা এই এলাকায় থাকতে পারেনি, ইংরেজরা ক্ষমতা দখল করে তাদেরকে তাড়িয়ে দেয়। এই জন্য খুব কম ফরাসি শব্দ আছে। ফরাসি মানে ফ্রেঞ্চের শব্দ। দেখো এটা হলো ফরাসি, ঠিক আছে, ফরাসি। রসদ, এই শব্দটা কিন্তু ফার্সি। আর তুরুপ, তোমরা জানো এটা হচ্ছে ওলন্দাজ বা ডাচ যারা এসেছিল আর কি এলাকায়, ডাচ বা ওলন্দাজদের শব্দ, ডাচ বা ওলন্দাজ তোমরা পড়ছো আর কি। তাহলে এখন কোন অপশনটা দেখি আমরা? ফরাসি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফরাসি, ফার্সি, ফরাসি, ফরাসি, ফার্সি। তাহলে এইটা উত্তর হিসেবে দেখো ফরাসি, ফার্সি এবং ডাচ মিলে গেছে। এরপরে দেখো আমাদের কোনগুলি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ নয় বলেছে। তার মানে তৎসম নাই কোনটাই? সেটা হচ্ছে নারাজ আর কারখানা। দেখো না আর কারখানা এই দুটাই হচ্ছে ফার্সি উপসর্গ আছে, দুইটাতে কোন উপসর্গ আছে? ফার্সি উপসর্গ আছে। আর বাকিগুলো সবগুলোতে দেখো উপ, অভি, নি, এগুলো সবগুলো হচ্ছে তৎসম। নিচের কোনটি ফলাযুক্ত সন্ধির সঠিক উদাহরণ? নিচের কোনটি ফলাযুক্ত সন্ধির সঠিক উদাহরণ? আচ্ছা, মসিযোগ আধার, জফলার সূত্র দিয়ে, এটা রাইট। জফলার সূত্র, নদী যোগ অম্বু, নদীর পানি, এটাও রাইট। অনুযোগ এসন, বফলার সূত্র দিয়ে, এটাও রাইট। কি হলো? সুযোগ বফলার সূত্র, সুযোগ আগত, এটাও রাইট। তাহলে প্রশ্ন হবে উদাহরণ 9। তাইলে এইটা উত্তর হবে। আর নতুবা ভিন্ন রকম করতে হবে আর কি, একটু মিসিং আছে মনে হচ্ছে এই প্রশ্নটাও। হয় ওখানে 9 দিতে হবে, নতুবা হচ্ছে এখানে কারেকশন করতে হবে আর কি। তো যাই হোক, আমরা মূলত শেখার জন্য প্রশ্ন করলাম, এটা অন্তত জানলাম এখান থেকে কি শিখলাম, যে সন্ধি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং যেগুলো আসছে এগুলো আমাদের খুব পরিচিত এবং আমাদের প্র্যাকটিসের মধ্যে এগুলো ছিল আর কি। খেয়াল রেখো আর কি, স্বাগতে কিন্তু সুযোগ আগত, বাট যদি বলি স্বাধীন, একটু খেয়াল রেখো, এবছর এই শব্দ খুব বেশি পরিচিত। এখানে কিন্তু আকারের সূত্র, এখন হবে কিন্তু সযোগ অধীন, এটা যেন সুযোগ অধীন লিখো না। স মানে হচ্ছে নিজ, এই স মানে কি? নিজ, মানে নিজের অধীন, অন্য কারো অধীন না। তাহলে স্বাধীনতা কি হবে? সহযোগ অধীনতা। স্বাধিকার, সহযোগ অধিকার, তার মানে নিজের অধিকার। এইগুলো কিন্তু এই নিয়মে হবে, খেয়াল রেখো। আরেকটা কথা মনে রেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় আমরা জানি জ অথবা জফলা থাকলে আমরা সন্ধি বিচ্ছেদের সময় কি রস্বইকার অথবা দীর্ঘইকার দিই। তো এবছর দিয়েছিল একটা বিশ্ববিদ্যালয় অভ্যুদয়, বা গতবারও দিয়েছিল, একই জিনিস রিপিট আসছে প্রশ্ন। জফলার কারণে রস্বইকার, তাহলে কি হবে? অভি যোগ এই যে রস্যু দ অন্তস্থ উদয়। তাইলে আমরা খেয়াল রেখো, অভ্যুত্থান কথাটা কিন্তু এবছর খুব বেশি প্রচলিত, তাই পরীক্ষায় দিতে পারে অভ্যুত্থান। তাহলে এখানেও জফলার কারণে আমরা রস্বইকার দিয়ে দেবো, কি হবে? অভি যোগ উত্থান, ব্যাস। শব্দটা একটু আমরা খেয়াল রাখবো, তাহলে মোটামুটি আমাদের একটু সহজ হবে। আমি একটা থেকে আরেকটা বিষয় নিয়ে তোমাদের একটু আলোচনা করে দিলাম আর কি, যে জফলার নিয়মটা বেশ পরীক্ষায় দিয়ে থাকে। যেমন দেখো এই যে এটাও কিন্তু জফলার নিয়ম, আমরা জানি নদী বানানি দীর্ঘই, তাই আমরা এখান থেকে দীর্ঘ নিলাম, নদী যোগ দেখো অম্বু, কারণ এই 9 10 সাথে কোনো কার ছিল না, অ ছিল, তাই অময় বয় রস অম্বু। অপরদিকে দেখো আধার, জফলাটা শুধু রস, আমরা জানি মসি বানানি কি হয়? দীর্ঘইকার, তাই এখানে দীর্ঘ নিলাম, মসি যোগ এই যে বাকি অংশ আধার। আচ্ছা, এখানে দেখো বফলা থাকলে রস্যুকার, তাই অনুযোগে এসো। এই প্রশ্নটা কিন্তু এবছরও একটা ইউনিভার্সিটিতে দিয়েছে। তো অনেকগুলো বিষয় নিয়ে তোমাদেরকে কথা বললাম আর কি। এরপরে আমরা দেখি আর কি আছে, আর কিছুই নাই। প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনেরা, আমরা অনেকক্ষণ হলো আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি।
আমরা একটু অনেকগুলো স্লাইডের মধ্যে আমাদের দেখা হয়েছে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো, যারা বিউপিতে ক্লাস নেওয়ার জন্য ভালো একটা টেনশনের মধ্যে আছি, টেনশন করার কোনো দরকার নাই। আমরা প্রত্যয়টা নিয়ে এখন আলোচনা করলে ভালো হতো। তো প্রত্যয়টা আসলে তোমাদেরকে যে ধরনের ক্লাসগুলো দেয়, এই ক্লাসগুলোর ইউটিউব লিঙ্কে যদি তোমরা আরেকটু যেতে পারো, ভিতরে দেখতে পারো, তাহলে দেখবা বিগত সময়ের প্রত্যয়ের ক্লাস এখানে আছে, বা ফোকাসের পেজে যদি একটু দেখতে পারো বিগত সময়ের ক্লাসগুলো সেখানেও থাকতে পারে। আর এর বাইরে আমাদের বাক্য আসে সরল, মিশ্র, জটিল, মিশ্র বা জটিল বা যৌগিক, এটা মোটামুটি সিম্পল আছে, এটা আশা করি আমরা একটু পড়ে নিলে পারবো। আর এর বাইরে মোটামুটি আমরা সবই ক্যাপচার করলাম অল্প অল্প করে আর কি। আর বিগত সময় পড়া আছে সেগুলো আমরা একটু বেশি বেশি রিভিশন দেবো, প্রশ্নগুলো কেমন ছিল সেগুলো আমরা দেখলাম। আর তোমাদের শুরুতে যে ছকটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আর কি, একদম শুরুতে এই ছকটার বিষয়ে তোমাদের প্রতি আমার একটু পরামর্শ আর কি, যে আমরা অনেক আলোচনা হয়েছে আজকে না, অনলাইন ক্লাসে তোমরা অনেকক্ষণ ছিলে, এই জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞ। তোমাদের কষ্ট হয়নি তো এতক্ষণ যে তোমরা ক্লাস করেছো, এই জন্য আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বরং দেখো, আমি এখানে তোমাদের জন্য এই যে ছকটা শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম আর কি, যে বিউপিতে বাংলা প্রশ্নের ধরনটা কোন জায়গা থেকে গত 4 বছরে কেমন প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে লিখেছি আর কি। তোমরা এইটাকে স্ট্যান্ডার্ড ধরে তোমরা বুঝতে পারো কেমন কেমন প্রশ্ন আসে। প্রশ্নের প্যাটার্নে যে কোনো সময় তারা পরিবর্তন আনলেও আনতে পারে, আমরা সবই দেখবো, বাট এইগুলো একটু বেশি রিভিশন দিয়ে আমরা যদি পরীক্ষার হলে যেতে পারি, আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। তো তোমরা পড়বে, সব বিষয়গুলো রিভিশন দিতে থাকো, ভয়ের কোনো কারণ নাই। আর দুই একটা প্রশ্ন এদিক ওদিক হইতে পারে, সেটা আমাদের আসলে বলা যায় যে ফার্স্ট হবে সেও সব মার্ক পায় না, তো এইটা নিয়ে একেবারে টেনশনের কোনো দরকার নাই আর কি। আর তোমাদের কাছে আমি দোয়া প্রার্থী এবং তোমাদের জন্য খাস করে দোয়া করছি আল্লাহ সুস্থ রাখুক। এবং বিউপি দিয়ে যেহেতু আমাদের একটা পরীক্ষা হতে যাচ্ছে, এটার মধ্য দিয়ে যেন আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি। এবং একই সাথে আমি একটা কথা বলে থাকি প্রায়, এখন আমাদের অলসত্ব করার সময় না, সেই কথাটা দিয়েই ইংরেজি একটা প্রবাদ আছে, সেটা দিয়ে শেষ করছি, যে শর্ট টাইম প্লেজার উইল গিভ ইউ লং টাইম পেইন, বাট শর্ট টাইম পেইন উইল গিভ ইউ লং টাইম প্লেজার। এই পেইনটা হচ্ছে ডিসিপ্লিন মেনে চলার কষ্ট, একটু পড়ালেখা করার কষ্ট, শীতের রাত্রে একটু কম ঘুমিয়ে একটু কষ্ট নিলেই ইনশাল্লাহ আমরা একটা দীর্ঘমেয়াদী সফলতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।